জাস্ট লাইক ফিউ ডেজ ব্যাক আজকে আবার আমরা হঠাৎ যেহেতু অ্যাডভান্সের রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে, আমাদের কিছুটা টাইম ডিলে হয়ে গেছে আজকের এই সেশন স্টার্ট করতে উইথ দ্য টপার্স অফ অ্যাডভান্সড। তো এই বছর যে রেজাল্টসগুলো ফ্যাকশনের অফ জেই অ্যাডভান্স, এগুলোর ব্যাপারে আমরা আজকে ডিসকাস করব। অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি এ বিট ডিফারেন্ট দ্যান প্ল্যান্ড। ফার্স্ট এনিওয়েজ আগে আমি স্টুডেন্টদের সাথে কনভারসেশন সেরে নেই। ফার্স্ট আমাদের এখান থেকে যে ফ্যাকশনের টপার ইজ স্বস্তি। ফার্স্ট স্বস্তি আসো স্টেজের মধ্যে। তোর নাম আর তোর টোটাল স্কোর বলবো। হাই, আমার নাম স্বস্তি সুন্দর নাথ। আমার টোটাল 137 এসছে, ফিজিক্সে 51, কেমিস্ট্রিতে 59 আর ম্যাথসে 27। টোটাল স্কোর কত দাঁড়াচ্ছে এসে? 137। তো এমন কিছু এরিয়া ছিল যেটাতে স্কোরটা তো আরও বাড়ানো যেত, তোমার কি ফিল হয়? মানে আর কি এফার্টস দিলে এই স্কোরটা আরেকটু ইমপ্রুভ হতো? ফার্স্ট অফ অল মানে আমি বলবো স্টার্ট অফ দ্য ইয়ার মানে দিস ইয়ার মেবি আমার গোলটা খারাপ ছিল। লাইক লাস্ট ইয়ার আমি এটা রিয়েলাইজ করেছিলাম যে লাইক আমার ফিজিক্স লাস্ট ইয়ারও মানে রিজনেবলি গুড ছিল, বাট আর বাকি সাবজেক্টগুলি সাপোর্ট দেয়নি। তো আমি ভেবেছি যে আরেকটা সাবজেক্টটা ফর শিওর বেটার করতেই হবে, অ্যাটলিস্ট অ্যাডভান্স লেভেলে। এবার তখন একটু ডিলেমা ছিল যে ম্যাথস না কেমিস্ট্রি। তো তখন দাদা বললো যে কেমিস্ট্রি ফর শিওর, তারপরে ম্যাথস যতটুকু ভালো হবে দেখা যাবে। বাট ওইটা কনজারভেটিভ অ্যাপ্রোচ ছিল আমার মনে হয়। লাইক তিনোটাই দেওয়া যেত টাইম, আরও বেটার হতো। তো ম্যাথসের মধ্যে পরীক্ষাতেও কিছু সিলি মিস্টেক হয়েছে, বাট ওইটা পার্টস অ্যান্ড পার্সেল এক্সামের মানে পরীক্ষা দিলে মিস্টেক হবে। তো হ্যাঁ, ম্যাথসে আরও ডেফিনেটলি অনেক বেটার হতে পারতো। ফিজিক্সে আমার আর একটু বেটার ইচ্ছা ছিল হবে, লাইক হ্যাঁ এক্সপেকটেশন বেটার ছিল। তো ওইটাই। লাস্ট আমি যখন ম্যাক্সিমাম ক্লাস করাতে আসতাম, আমি প্রায় সময় দেখতাম যে আমার রুমে সৌম্যদীপ স্যার তোমাকে শুধু কোয়েশ্চেন করাতো বা ডাউট দেখাতো বা কোনো টপিক সাব টপিকগুলো সলভ করে দিত। এগুলোর কি ভ্যালু ছিল অ্যাকচুয়ালি অ্যাডভান্সের প্রিপারেশনে, পরীক্ষার দিন না, ডিউরিং দ্য প্রিপারেশন অফ এক্সাম? লাইক আমি আমি যেটাই বলবো, লাইক আমি 12-এর সাথে এই বছরের কম্প্যারিজন করে বলবো। তো 12-এ লাইক হতো কি আমি অনেক বেশি কনসেপ্ট রিভাইজ করতাম রাদার দেন কোয়েশ্চেন প্র্যাকটিস। এই বছর লাইক আমি যেটা 12-এ করেছিলাম, মানে 12-এ ফিজিক্সের পার্টটা বেসিক্যালি বিএমএস করেছিলাম সেঙ্গেজের। তো ওইটা আমি লাইক অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে আমি ওইটা অলমোস্ট পুরাটা করে ফেলেছিলাম। হ্যাঁ, সিঙ্গেজ পুরাটা করে ফেলেছিলাম। লাইক আমি বলতে চাইছি যে লাইক তখন প্র্যাকটিসটা মোর ইম্পর্ট্যান্ট আর কি। লাইক ভুল হতে হতে কনসেপ্ট মানে ক্লিয়ার হতে থাকবে, লাইক রাদার দেন শুধু কনসেপ্ট পড়ার থেকে। আর ওইটাও আমার মিস্টেক, এটা এখনও রয়ে গেছে যে লাইক আমি একটা সাবজেক্ট ধরলে ওইটার থেকে উঠতে পারতাম না সারাদিনে। এটা আমাকে অ্যাডভান্সের 1 মাস আগেও দাদা বলেছে। লাইক আমি যদি ফিজিক্স নিয়ে বসতাম তো আমি সারাদিন ফিজিক্স পড়তে থাকতাম। তো এটা ঠিক না আর কি। লাইক মিনিমাম 2টা সাবজেক্টও পড়া উচিত দিন। এনিওয়েজ তোমার স্কোর কত আসছে টোটাল? 137। আমার লাস্ট কোশ্চেন, তারপরে তোমাকে সৌম্যদীপ দাদা এই কোশ্চেন করবে। আমার লাস্ট কোশ্চেন ইজ ডিরেক্ট অ্যান্ড ইমোশনাল, যে তুমি জাস্ট নিজের মন থেকে বলো, হোয়াট ইজ দ্য রোল অফ সৌম্যদীপ নন্দী ইন ইয়োর অ্যাডভান্স জার্নি ডিউরিং ড্রপ ইয়ার? কারণ ড্রপ ইয়ার ইজ নট ইজি। একটা রেগুলার ক্লাস 11-12 এদের যে মেন্টালিটি থাকে আর একটা ড্রপারের যে মেন্টালিটি থাকে, ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। আর একটা নেটের অ্যাসপিরেন্টের মধ্যে কাছে আরও বেশি ডিফারেন্ট, কারণ এদের মাল্টিপল চান্সেস থাকে। বাট এটা যেই অ্যাসপিরেন্টের মধ্যে ইট ইজ টাফ, কারণ একটা তুমি ড্রপ করার চান্স পাও। তো উই ডিউরিং দ্যাট জার্নি হোয়াট ওয়াজ দ্য রোল অফ তোমার সৌম্যদীপ দাদা? লাইক দাদা তো কোনোদিনই না বলেনি এমন রিপিট বা না করতে। লাইক আমার স্টেটমেন্ট এটাই ছিল যে লাইক এই বছর আমার এনআইটি আগরতলা আসছে, বাট এটা আমি আবার যদি 4বারও পরীক্ষা দিই আমার এনআইটি আগরতলা এসে যাবে। তো আমি কিছু মিস আউট করছি না। তো যেটাই হবে আই ফিল বেটারই হবে। তো আর ওইটাই ছিল যে লাইক লাস্ট ইয়ার আমি দাদাকে বলেছিলাম যে কিছু একটা হবে, বাট হয়েছে। হোপফুলি আরও বেটার হতে পারতো, হয়নি, এটা অন্য ব্যাপার। জাস্ট একটা এখন সৌম্যদীপ স্যার তোমাকে কি কোয়েশ্চেন করবে এটা আমি সৌম্যদীপ স্যারকে একটু মনে করিয়ে দিই। একটা সৌম্যদীপ স্যারের কোয়েশ্চেন। সৌম্যদীপ স্যার আমাকে লাস্ট ইয়ার একটা কথা বলেছিল যে যখন আমরা লাস্ট ইয়ার জেই অ্যাডভান্সের লাইভ করছিলাম, যেখানে উদিতরা ছিল, তখন ওই লাইভের সময় স্বস্তি মেসেজ করেছিল আমাকে যে নেক্সট ইয়ার যখন অ্যাডভান্সের লাইভ হবে তখন আমিও থাকবো এখানে।
তো আমি চাই সৌম্যদীপ স্যার এখান থেকে সৌম্যদীপ স্যারের স্টেটমেন্ট স্টার্ট করুক। সো ইন জেনারেল দ্যার ইজ এ সেইং যে ড্রপাররা জেনারেলি টপ করে না, বিকজ ইট টেক্স এ লট। জেনারেলি যে ড্রপারদের মাইন্ড স্টেট ডিফারেন্ট থাকে। আর যেমন নীলাদ্রি স্যারা বললো, ফর জেই ড্রপার্স জাস্ট চান্স আমার একটাই। ওই টাইমে জেনারেল স্টুডেন্টরা যখন যেই ক্ষেত্রে ড্রপ নেয়, বাট জাস্ট আগে দেখে যে আমার আর কি কলেজ আছে, ওই টাইমে এনআইটি আগরতলা আসার পরেও হোয়াট ওয়াজ দ্য মোটিভেশন যে না নেক্সট টাইম আমি আইআইটি করবই, ইভেন দো লাস্ট টাইম আই ডোন্ট থিঙ্ক ইউ কোয়ালিফাইড ফর অ্যাডভান্সড না। সো অ্যাডভান্সে কোয়ালিফাই না করার থেকে দিয়েছিল, বাট অ্যাডভান্সের মধ্যে কোয়ালিফাই করেনি ফর আইআইটি। ওই জায়গার থেকে শুরু করে এই বছরের জার্নিটা, অ্যান্ড অলসো মেইনসও স্বস্তির তেমন স্মুথ যায়নি যেমন যাওয়ার কথা ছিল। তো অনেক স্টুডেন্টরা ডিমোটিভেট হয়ে যায় আফটার মেইনস যে হয়তো বা অ্যাডভান্স আমার জন্য না। ওই স্ট্রাগলটা কী ছিল, ওই যে মেইনসের পরে 1-2 মাসের স্ট্রাগলটা, বা ইন জেনারেল বেসিক্যালি মেসেজ ফর এনি ড্রপার যারা ভাবছে যে এই বছর অ্যাডভান্সের রেজাল্ট ঠিক মতো হয়নি, নেক্সট টাইম আবার রিপিট করবে ফর অ্যাডভান্সড। একটা মেজর চেঞ্জ ছিল আমি বলবো, লাইক মানে বিলিফ, ঠিক আছে। আমি লাইক আমার টু বি অনেস্ট লাইক এত একটা বিলিফ ছিল না যে ত্রিপুরার থেকে আইআইটিয়ান হতে পারবে, আর তুমি ছিলে, বাট ঠিক আছে। বাট আমি যখন উদিত অর্কদীপ ওদেরকে দেখেছি, লাইক ওরা আমার সামনে করেছে আর আমার পাশে বসে করেছে, তো ওইটা একটা ছিল যে ওরা করেছে, লাইক তো আমার হবে না কেন, এটা তো একটা ছিলই। প্লাস আমি ভাবিনি কি হতে পারবে, লাইক বেস্ট দিয়ে যাও। মাঝখানে অক্টোবরের দিকে একটু, অক্টোবর নভেম্বর একটু ডাউন গেছে, লাইক অন্য রিজনসে, বাট প্রথম দিকে তো অনেক ইয়ে ছিল। বাট এটা যে মানে যে কোনো রিপিটারের পাথওয়েতেই আমার লাগে যে এটাই হয়। আমার রিজনটা অন্য ছিল, কারণ কি মানে প্রথম 2-3 মাস রিপিটাররা অনেক জোশে পরে আই গেস, বাট পরে দিয়ে মেবি ঠান্ডা হয়ে যেতে পারে। বাট আমার ঠান্ডা হওয়ার রিজন ওইটা ছিল না, লাইক ল্যাক অফ মোটিভেশন, বাট অন্য রিজনসে হয়ে গেছিলো। বাট ডিসেম্বরে লাইক আমার মানে কেমিস্ট্রির থ্রুতে একটা নতুন রকমের বুস্ট হয়েছে, যেটাতে লাইক জানুয়ারিতে পরীক্ষা টু বি অনেস্ট আমার লেগেছিলো ভালো হয়েছে, বাট মানে কাট অফ ফাট অফ অনেক উপরে উঠে গেছে, তো উঠে গেছে। তো আর আমি এটা অত গায়ে লাগাইনি, কারণ কি মানে আমি তখন থেকে বিলিভ করতাম যে আমার বেস্ট মক টেস্ট মানে যে অ্যাডভান্স হবে। তো আমি লাইক মেইন সেকেন্ড টাইম যখন দিতে যাচ্ছিলাম, আমি তখনও ভগবানকে বলছিলাম লাইক আজকেরটা যেমন খুশি হোক, আমার অ্যাডভান্সের দিন আমার বেস্ট করিয়ে দিও। আমি ভুলে গেছি, 94 পয়েন্ট সামথিং ছিল আই থিং। হ্যাঁ, ফার্স্ট অ্যাটেম্পটে মনে আছে 94, ফার্স্টে 94.72 ছিল। যেমন তুই অর্কদীপ আর উদিতের কথা বললি, আই থিঙ্ক ফ্রেন্ড সার্কেল প্লেজ এ গ্রেট রোল থ্রু আউট দ্য প্রিপারেশন। এমন ইনস্টেন্স মনে আছে যেখানে তোর ডাউট যখন ছিল তুই ওদেরও জিজ্ঞেস করতো অনেক সময়, বা ওদের সঙ্গে কথা বলতি জাস্ট ফর কাউন্সিলিং রিজনস মেবি, যে হচ্ছে না এখন কী করে টু কিপ ইন দ্য পেস, বা কম্পিটিশনে কী করে পার্ট থাকবো আমি। তো অনেক সময় ওরা হেল্প করতো, ওভার কল ওভার টেক্সট যাইছে হোক। সো অনেকে বলে যে সব বন্ধুবান্ধব ছেড়ে শুধুমাত্র পড়াশোনা করো জাস্ট এই 2 বছর। তোর কি মনে হয় যে ফ্রেন্ড সার্কেলের কতটুকু ইম্পর্টেন্স আছে এই প্রিপারেশনে? অনেক ইম্পর্টেন্ট। লাইক আমি বলবো উদিত অর্কদীপ ওরা বন্ধু না হলে আমি রিপিটই হয়তো করলাম না হলে, এটা একটা রিজন। আর একটা লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল লাইক তোমার কাছে পড়তে আসা। লাইক এর আগে আমি যা ছিলাম তারপরে যা হয়েছি লাইক অনেক চেঞ্জ হয়ে গেছে। লাইক হ্যাঁ, স্যার কোনো কোশ্চেন? এখানে আমি একটা পার্টে শুধু কন্ট্রাডিক্ট করি যে বন্ধুবান্ধবের রোল আছে, বাট ওইসব বন্ধুবান্ধবগুলো হেল্পফুল যেগুলো উদিত আর অর্কদীপের মতো হয়। কিছু সার্কেল খারাপ হওয়ার দিকেও নিয়ে যায়। তো ইউ নিড টু আইডেন্টিফাই, মানে অ্যাজ এ স্টুডেন্ট উই নিড টু আইডেন্টিফাই যে কোন সার্কেলটা আমাকে পুশ করবে সামনের দিকে যেতে, আবার কোন সার্কেলটা আমাকে পেছনের দিকে নিয়ে আসবে, কোনটা আমাকে মেন্টালি সাপোর্ট করবে, কোনটা আমাকে মেন্টালি ব্রেকডাউন করবে। তো ইউ নিড টু আইডেন্টিফাই দ্যাট সার্কেল অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি ফলো দেম, অর জাস্ট হ্যাভ ফান, হ্যাভ টক্স রিগার্ডিং। যখন লো ফিল হয় তখনও টিচার্সদের থেকে ফ্রেন্ডসদের রোলই অ্যাকচুয়ালি বেশি হয় ওই সব জায়গাতে। এনিওয়েজ, থ্যাংক ইউ স্বস্তি। নেক্সট আমাদের কংগ্রাচুলেশনস ফর ইয়োর আইআইটি। নেক্সট ফ্রম ফ্যাকশন ইজ আয়ুষ্কর। আয়ুষ্কর, তোর টোটাল স্কোর? আমার টোটাল স্কোর 133, সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স 47, ম্যাথস 49 আর কেমিস্ট্রি 37। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি এটা বলে দিতে চাই যে আয়ুষ্কর আমার কাছে বায়োলজি পড়তে এসেছিল ক্লাস 10-এ, আর তখন ওই বছরে আমি প্রথমবার ক্লাস 10-এ বায়োলজি পড়ানো স্টার্ট করিয়েছি। তার আগে আমি কোনো দিন ক্লাস 10-এর বায়োলজি পড়াইনি।
আমার যেটা ফার্স্ট ক্লাস 10-এর ব্যাচ, ওই ব্যাচের মধ্যে আয়ুষ্কর অ্যাকচুয়ালি বায়োলজি পড়তে এসেছিলো। তো ওইখান থেকেই আয়ুষ্কর এর সাথে আমার পরিচয়। গ্র্যাজুয়ালি ও এখান থেকে 10-এ থাকতেই আবার সৌম্যদীপ স্যারের কাছেও গেছিল পড়তে। আর সৌম্যদীপ ওকে বুঝিয়েছিল যে 10-এ থাকতে অ্যাডভান্সড ফিজিক্স পড়ার কী ইম্পর্টেন্স, বা যারা 9-10-এ পড়ে এদের যেই অ্যাডভান্সড এর জন্য আগের থেকে একটু প্রিপেয়ার্ড থাকার কী ইম্পর্টেন্স, একটু অ্যাডভান্স গিয়ে পড়া, মানে চ্যাপ্টার্স ফ্রম ওই ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস টু অ্যাটমিক স্ট্রাকচার টু কেমিক্যাল বন্ডিং, যদি আমি কেমিস্ট্রির কথা বলি, যদি ম্যাথসের কথা বলি কোয়াড্রেটিক কোঅর্ডিনেটস, যদি ফিজিক্সের কথা বলি ওয়ার্ক এনার্জি পাওয়ার রোটেশন, ওই পার্টগুলোর কী কী ইম্পর্টেন্স যদি তুমি ক্লাস 9-10 থেকে ইনিশিয়ালি স্টার্ট করো, যদিও ও তখন 10-এ পড়তো। তো হাউ ওয়াজ দ্যাট হেল্পফুল, মানে ওর যে তোমার ওপর একটা ইম্প্যাক্ট ছিল ক্লাস 10-এ থাকতেই, ওইটা তোমাকে কীভাবে হেল্প করেছে জার্নির শুরুতে? অ্যাডভান্স পড়া মানে দোনো দিকে আছে, দরকারও, আবার যদি কেউ না পড়ে এমন না যে কিছু করতে পারবে না। কিন্তু যদি পড়া ভালো যদি পড়ে রাখে, যদি আমি আমার কথা বলি, তো আমি 10-এ থাকতে 11-এর কিছু টপিকস দেখেছিলাম, ফিজিক্স আর ম্যাথে, কেমিস্ট্রি দেখিনি, এই জন্য আমার কেমিস্ট্রি হয়তো উইক বা ছিল, যাই হোক। ফিজিক্স আর ম্যাথ অ্যাডভান্স যাই দেখেছিলাম, ওই টপিকগুলি আমার স্ট্রং ছিল লাস্ট অবধিও। কিন্তু যেইগুলি আমি নতুন করে পড়েছি ওইগুলি ওই লেভেলের না, লাস্ট অবধিও হয়নি ওই লেভেলের। যেমন 12-এর কিছু টপিকস ফিজিক্সে হোক বা কেমিস্ট্রি ম্যাক্সিমাম, তো ওইগুলো আমার উইক ছিল লাস্ট অবধি। তো আমার মতে অ্যাডভান্স যদি পড়তে পারো পরে পড়ে রাখা ভালো, লাভ হবে অনেক। অ্যাকচুয়ালি কী হয়, যদি কোনো একটা টপিক্সে, আমি একটা সিম্পল এক্সাম্পল নিই, কাইনেমেটিক্স, যেই বাচ্চারা 9-এ থাকতে 11-এর কাইনেমেটিক্স করে রাখে, ভেক্টর করে রাখে, ফর দেম ওরা যখন ক্লাস 11-এ যায় ওদের কাইনেমেটিক্সে একটা এক্সট্রা কনফিডেন্স পায়। রিজন ইস, একটা ক্লাসে যখন 10জন বাচ্চা থাকে, বাকি 5জন থেকে এরা কাইনেমেটিক্স অলরেডি ভালো জানে, তো শুরুর থেকেই ওর মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যায় রিগার্ডিং কাইনেমেটিক্স, যে আমি এটা ভালো জানি, অ্যাকর্ডিংলি ওই সাবজেক্টটা স্ট্রং হয়ে যায়। তো দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট অফ স্টাডিং ফ্রম আর্লি। আর সেকেন্ড থিং ইজ, যখন তোমার 12-এর মিড বা লাস্ট ফেজ চলছিল, ওই সময় কোনো একটা চ্যাপ্টারে, কোনো একটা টপিকে, কোনো একটা সাব টপিকে, এটাতে সৌম্যদীপ স্যারের কন্ট্রিবিউশন কী ছিল? তো আমি যেরকম বললাম যে 12-এর কিছু টপিক আমার উইক ছিল, কারণ এগুলি আগে পড়িনি, নতুন করে পড়ছিলাম। তো তখন অনেক ডাউট হতো, মানে ম্যাক্সিমাম 12-এর টপিকগুলি লাস্টের দিকের, তো ওইগুলি দাদাকে আমি দেখাতাম। যখনই দাদা বলতো, টাইম দিত, আমি এসে দেখাতাম, বলতাম দাদাকে ডাউট আছে। তো ওই সব ডাউটগুলি সলভ হওয়া তো দরকার, অবভিয়াসলি এগুলি সলভ হওয়া দরকার, নাহলে ডাউটই থেকে যাবে। তো ওইগুলি সলভ তো দাদাই করে দিয়েছে, দাদা সলভ না করে দিলে তো ডাউট থেকে যেত, ওগুলি হয়তো এখন যা এসেছে এর থেকেও কম আসতো মেবি। নেক্সট আই হোপ সৌম্যদীপ স্যার, যেহেতু তোমাকে ফিজিক্স পড়িয়েছে, স্যার কিছু কোশ্চেন জিজ্ঞেস করো। অ্যাপার্ট ফ্রম ফিজিক্স, যেহেতু অনেক বেশি ফিজিক্সের কথাই হচ্ছে, আয়ুষ্করের ম্যাথস ওয়াজ রিয়েলি স্ট্রং। মেন্সের মধ্যে কত ছিল পার্সেন্টাইল? 99.87 ম্যাথসে 99.87, উইচ ইজ এ হিউজ নাম্বার। আর ওভারঅল পার্সেন্টাইল মেন্সে 99.37। ওকে, সো মোস্টলি স্টুডেন্টরা যখন শুরু করে জার্নি, যেই ফিজিক্স শুরুতে টাফ লাগে, কেমিস্ট্রি ভালো লাগে না পড়তে, বাট ম্যাথস বেশি টাফ লাগে। শুরুতে হয়তো বোঝে না ম্যাথসের মধ্যে, অনেক জায়গাতে স্টুডেন্টরা প্রবলেম ফেস করে। সিম্পল কোশ্চেন হয়ে যায়, বাট একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন গেলে হয়তো ট্রাই করলে অ্যাপ্রোচ করতে পারে না। ওই অ্যাবিলিটি টু থিঙ্ক, কী করে প্রবলেম সলভ করতে হবে, ওইটা কী করতে উইথ টাইম ডেভেলপ করলে। এটা আমি বলবো, ম্যাথস এমন সাবজেক্টে প্র্যাকটিস করা খুব দরকার। তো প্র্যাকটিস যত আর্লি স্টার্ট হবে তত ভালো। তো এটাই হলো, যদি 10 থেকে বা 9 থেকে কিছু টপিক সব লাগবে না যে একদম সিলেবাস হিসেবে পড়বো, কিন্তু অনেক কিছু টপিকস আছে যেগুলি পড়ে রাখা ভালো, বেসিক স্ট্রং থাকা দরকার ম্যাথসে। তো এগুলি যদি প্র্যাকটিস করলে ম্যাথস হয়ে যাবে। ম্যাথস এমন না যে মুখস্থ করে হয়ে যাবে। সো প্র্যাকটিসই দরকার, শুধু যত বেশি প্র্যাকটিস তত বেশি মার্কস। লাস্ট মোমেন্টে তুমি যেই টেস্টগুলো দিতে ফ্যাকশনের মধ্যে, এই টেস্টগুলোর সাথে অনেস্টলি তোমার পেপারের রিলেভেন্সি কতটুকু লেগেছে, যে অ্যাডভান্সের পেপারের রেলিভেন্সি? দেখো, এটা কোনো সময় পসিবল না যে আমাদের টেস্টে যেই কোশ্চেন এসছে বা সৌম্যদীপ স্যার যা ক্লাসে যেই কোশ্চেন করিয়েছে ডাইরেক্ট ওই কোশ্চেন পরীক্ষাতে আসবে, ইট ইজ নট পসিবল। অ্যাডভান্স অ্যাকর্ডিং টু মি একটা ফর্মুলা আছে, এটার 5টা ভ্যারিয়েশন হতে পারে, ওই 5টা ভ্যারিয়েশনের মধ্যে মিক্সচার থাকবে,
ওই মিক্সচারের বেসিসে একটা কোয়েশ্চেন আসবে, টিচারের রোলে ওই 5টা ভেরিয়েশন দেখিয়ে দেওয়া, স্টুডেন্টের রোলে সেই 5টা ভেরিয়েশন থেকে যে মিক্সড কোয়েশ্চেনটা এসছে এটাকে ইমপ্লাই করা পরীক্ষার মধ্যে। তো হাউ ডিস মানে ওর রোল কী ছিল যে ওই 5টা ভ্যারিয়েশন দেখানোর পরে যে কোয়েশ্চেনগুলো ফ্রেম করা হতো, এগুলো তোমার কাছে কীরকম সাজেস্টিভ লেগেছে? আমি যখন লাস্টের দিকে টেস্ট দিতাম তো মার্কস তখন ঠিকই আসতো, তখন পরীক্ষার দিন যাই হয়েছে, কিন্তু যা এক্সপেক্ট করতাম বা যা মার্কস আসতো, যদিও এটা আসার কথা ছিল আর আসেনি, যাই হোক। তো কিন্তু যেগুলি ডাউট থাকতো, অ্যাডভান্সের কোয়েশনে আমাদের ডাউট হয়েছে মানে আনসার মনে রেখে দিয়েছি, পরে সেম কোয়েশন আসবে। তো ডাউটের যে কনসেপ্টটা ইউজ হয়েছে ওই কোয়েশনটাতে, ওইটা বোঝা দরকার, যাতে ওই এখন অ্যাডভান্স কোয়েশন তো সেম এক কনসেপ্ট দিয়ে কোয়েশন হবে না, 2-3 কনসেপ্ট থাকবে। তো ওই কনসেপ্টটা যদি আরেকটা কোয়েশনে লাগে অ্যাডভান্সের দিন, লাগতেই পারে, যাতে তখন হয় কোয়েশনটা। মক্সে বেশি পেয়ে আসল পরীক্ষায় কম পেলে তো আর লাভ নেই। তো মক্সে কম পা, আসল পরীক্ষা বেশি পাও, কনসেপ্ট বুঝো। আমি যদি তোমাকে এমন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে তোমার প্রিপারেশনের তোমার স্কোর কত আসছে ফাইনাল? 133। তোমার আগে তো ইনিশিয়ালি স্কোর 180 to 200-এর আশেপাশে আসতো যখন মক টেস্টগুলো দিতে, বাট এনিওয়েজ ওই 133 স্কোরটার জন্য মেবি ওই এক্সাম ডেটাও রেসপন্সিবল 6 আওয়ার্স, বাট তাছাড়া আর কি লুপহোল ছিল? এটাই তোমার লাস্ট কোয়েশ্চেন। ডিউরিং 2 ইয়ার্স তোমার আর কোনো একটা লুপহোল যেটা তুমি পয়েন্ট আউট করতে পারছো যে এটা থাকলে মেবি আমার স্কোর আরও বেশি আসতো? 3টা সাবজেক্টকে রেসপেক্ট দেওয়া দরকার, কারণ যে কোনো একটা এমন না যে এটা আমার ফেভারিট সাবজেক্ট তো এটাই আমি বেশি করব। যেমন আমার ক্ষেত্রে আমি কেমিস্ট্রি আমি বলতে গেলে শুরু করেছি 12-এর মিডে ঠিকভাবে, কারণ এর আগে কেমিস্ট্রি আমার মানে অনেক উইক ছিল, মার্কস যাই আসতো ফিজিক্স আর ম্যাথ দিয়েই আসতো। ম্যাথসেও দিয়েও মানে আরও বেশি আসার কথা ছিল, বাট আসেনি। কিন্তু ম্যাথস আর ফিজিক্সে আমার মার্কস যা আসতো, কেমিস্ট্রিতে মানে কেমিস্ট্রি যেমন এসেছে হয়তো আরও তবুও 10-15 মার্কস শর্ট, কিন্তু তবুও কেমিস্ট্রি আমার ঠিক হয়েছে 12-এই বলতে গেলে, লাস্টের দিকে যাই হয়েছে। তো 3টা সাবজেক্টকে ঠিকভাবে পড়া দরকার ছিল। 3টা কি ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া, প্রায়োরিটাইজ করা, আইদার ডে বেসিস অর নালে একটা দিনের মধ্যে 3টা আলাদা আলাদা পার্টে ডিভাইড করা। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। যদিও তোমার স্কোর তোমার এক্সপেক্টেড বা মক টেস্টের স্কোর থেকে একটু কম এসছে, ইট ইজ ডিউ টু নাথিং বাট দ্য এক্সাম ডে প্রেশার অ্যান্ড নাথিং এলস, বাট উই আর অ্যাকচুয়ালি প্রাউড তোমার এই রেজাল্টের এগেনস্ট। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। নেক্সট আয়ুষী। আয়ুষী, প্রথম তোর স্কোর বল। 110। 110। এবার জেনারেল র্যাঙ্ক কত আর ক্যাটাগরি র্যাঙ্ক কত মনে আছে? ক্যাটাগরি র্যাঙ্ক 803। ক্যাটাগরি র্যাঙ্ক 803। আমি আয়ুষীর ফার্স্ট একটা স্টোরি বলি। আয়ুষী ওয়াজ এ জেই অ্যাসপিরেন্ট। তো একদিন হঠাৎ আয়ুষীর মা আই গেস এসেছিলো, আয়ুষীর মা সঙ্গে আয়ুষীও এসেছিলো, এসে বলেছে যে আমরা একজন টিচারের কাছে ম্যাথস করি, সিদ্ধার্থ স্যারের কাছে। তো সিদ্ধার্থ স্যারের কাছে আয়ুষী গিয়ে শেয়ার করলো যে বায়োলজি ইজ মাই 6 সাবজেক্ট, কিন্তু আমি কিছু বুঝছি না, কোনো একটা টিচার রাখা উচিত। তখন মেবি সিদ্ধার্থ স্যার আমার কথা বলেছিল, তখনও এসে আমার বায়োলজি ক্লাসেসের মধ্যে ফার্স্ট জয়েন করেছিল, ফিজিক্সেরও আগে। তো অ্যাকর্ডিংলি ও যেহেতু জেইর অ্যাসপিরেন্ট, বায়োলজির ক্লাসের মধ্যে আমার ওর সাথে খুব বেশি ইন্টারাকশন হতো না, কারণ ও বায়োলজিতে খুব বেশি ইম্পর্টেন্স দিত না, কারণ ও জানে যে ওর কোর্স সাবজেক্ট তো পিসিএম। বাট অ্যাকর্ডিংলি গ্র্যাজুয়ালি আস্তে 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 ওর আমার সাথে কিছু রিলেশনস ডেভেলপ করে, গুড রিলেশনস ডেভেলপ করে। তারপরে একদিনও আমাকে এসে বলছিল যে আমার ফিজিক্সের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, যে ম্যাথস ঠিকঠাক চলছে বাট আমার ফিজিক্সের অবস্থা অ্যাকচুয়ালি খুব খারাপ হয়ে যাচ্ছে, এখানে আমাকে গাইড করো। তো আই এম এ গাই হু ইজ বেসিক্যালি ফ্রম বায়োলজি ব্যাকগ্রাউন্ড, তো আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস 3টা খারাপ। তো ওই জায়গার মধ্যে আমি ওকে গাইড তো করতে পারবো না ফিজিক্সের মধ্যে। তখন আমি বললাম যে তুমি সৌম্যদীপ স্যারের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারো, এটাই বলেছিলাম। তো ওই সৌম্যদীপ স্যারের সাথে কন্ট্যাক্ট করার আগে অ্যাজ পার ইউ যে তোমার ফিজিক্সের একটা ভয় ছিল যে হচ্ছেই না, আমি চেষ্টা করছি, হয় অর্গানাইজ করতে পারছি না, আর অর্গানাইজ করতে না পারায় আমার কোনো কনক্রিট বা একটা ভালো কনসোলিডেটেড প্রাউডওয়ালা স্কোর আসছেও না ফিজিক্সে। তো হাউ ওয়াজ দ্যাট ট্রানজিশন, যে ট্রানজিশনটাকে তুমি কীভাবে হ্যান্ডেল করলে? এমন না যে আমি আগে ফিজিক্স প্র্যাকটিস করতাম না, আমি তখনও প্র্যাকটিস করতাম, এরপরেও করেছি, বাট আই ফিল আমার কিছু কনসেপচুয়াল ল্যাকিং ছিল। ওই ল্যাকিংগুলো, ওই লুপহোলগুলো অনেক ভালোভাবে ঠিক হয়েছে স্যারের কাছে এসে।
এটা আমার সবথেকে বড় প্রবলেম ছিল। আমি কোয়েশ্চেন তো সলভ করে নিতাম, কিন্তু তখনও ওই কোয়েশ্চেনের কনসেপচুয়াল যে ল্যাকিংটা, ছোট ছোট জিনিস, মেজর কোনো কিছু প্রবলেম হতো না, একদম ছোট্ট ছোট্ট জিনিসে আমার ডাউট থাকতো, ওই জিনিসগুলো অনেক ভালোভাবে ক্লিয়ার হয়েছে এখানে। আই গেস এই ছোটো ছোটো জিনিসগুলো যখন ডাউটগুলো জমতে থাকে, একটা টাইম পর একটা সাবজেক্টের মধ্যে কনফিডেন্সই কমে যায়। আমি প্রথম তো ফিজিক্সকে খুব বেশি ভয় পেতাম, মানে আমার সব থেকে উইক সাবজেক্ট যদি বলতাম তখন আমি ফিজিক্সকে বলতাম। লাস্ট মোমেন্টে 12-এর এন্ডে আস্তে আস্তে আমার ফিজিক্স, মানে আমার যেটা মোস্ট কমফর্ট জোন ছিল ওইটা থেকেও বেশি মনে হতো যে আমি ফিজিক্স কোয়েশ্চেন তো দেখলে সলভ হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট সলভ করতে না পারি কোয়েশ্চেন দেখলে আমার কি করতে হবে অ্যাপ্রোচ তো করতে পারছি, ওই জিনিসটা আমার জন্য অনেক বেশি পাওয়ার ছিল। লাস্ট ইজ আয়ুষী, অ্যাজ ফার অ্যাজ আই নো হার, শি ইজ ভেরি ইমোশনাল। ওর পরীক্ষাতে একটু স্কোর কম আসলে ওর মন খারাপ হয়ে যেত। প্রায় দিন আমি ওকে দেখতাম যে ওর চোখ দিয়ে জল পড়ছে স্কোর কম আসায়। আয়ুষীর মাও এসে আমার সাথে এইসব ডিসকাশন করতো যে ও খুব বেশি ভেঙে যায়, মানে একটা টেস্টে একটু স্কোর কম আসলেই ও খুব ভেঙে যায়। তো হাউ টু হ্যান্ডেল দিস, এই জিনিসটাকে কীভাবে তুমি হ্যান্ডেল করেছো? হ্যান্ডেল তো অ্যাকচুয়ালি করতেই পারো নি, বাট ওই সময় আমার কথা বাদ দাও, সৌম্যদীপ স্যারের কী রোল ছিল? মাঝে মধ্যে বকা খেয়েছি, মাঝে মধ্যে অনেক সাপোর্ট, ওভারঅল অনেক বেশি সাপোর্ট করেছে সবাই মিলে আমাকে। মানে এটা এরকম ছিল, আমি রাত্র 12টা-1টার সময় আমি ফোন করতাম যে আমার হচ্ছে না, আমি পারছি না কিচ্ছু করতে। সেই জায়গা থেকে মানে অনেক বেশি সাপোর্ট পেয়েছি আমি। ইভেন নীলাদ্রি স্যার হয়তো বায়োলজি টিচার হতে পারে, কিন্তু স্যার আমাকে যেভাবে মেন্টালি গাইড করেছে এটা এক্সট্রিম, এমন হয়তো কেউ করতো না। আমার কথা বাদ দাও, এবার সৌম্যদীপ স্যারের কিছু কোয়েশ্চেন রিগার্ডিং আয়ুষী। যেমন আয়ুষী বললো, আয়ুষীর ফিজিক্সের থেকেও বেশি কমফোর্টিং সাবজেক্ট অন্য একটা ছিল। কী ছিল ওটা? কেমিস্ট্রি। সো যেই অ্যাসপিরেন্ট অনেকেরই ফিজিক্স আর অঙ্ক অনেক সময় ইন্টারেস্টিং লাগে, জাস্ট বিকজ প্রবলেম সলভিং পার্টটা একটু বেশি ওটার মধ্যে ইনিশিয়ালি। কেমিস্ট্রির মধ্যে অনেকের সেই কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকে না ইনিশিয়ালি। সো তোর ডেভেলপমেন্ট বা জার্নি অফ কেমিস্ট্রি কী ছিল থ্রু আউট দ্য 2 years? মানে সবার মধ্যে যেই জার্নি শুরু করার আগেই বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন টিচার্সদের থেকে আমরা এরকম শুনি যে কেমিস্ট্রি মুখস্থ করতে হবে, রাট্টা করে হয়ে যাবে। বাট আই ফিল কেমিস্ট্রি ইজ নট লাইক দ্যাট। ওইখানেও কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব বেশি দরকার। ইভেন আমি যদি কোনো চ্যাপ্টারও স্পেসিফাই করতে যাই, ফিজিক্যাল কেমিস্ট্রি যদি বলি বা ইনঅর্গানিককে তো সবাই এত বেশি এটাকে কর্নার করে রাখে, এটা তো মুখস্থ ছাড়া কিছু হবেই না। ওইখান সিম্পল একটা কোশ্চেন মাঝখানে ইন্টারেক্ট করছি, ইনঅর্গানিক কি কনসেপচুয়াল নাকি মুখস্থের পার্ট? ডিরেক্ট আনসার দাও। কনসেপচুয়াল। কনসেপ্ট জেনে মুখস্থ করলে ইজি লাগবে, শুধু মুখস্থ করলে পারা যাবে। যেগুলো এক্সেপশন থাকে, এক্সেপশনগুলোর পিছনেও কি লজিক থাকে নাকি এক্সেপশনগুলো মুখস্থ করা উচিত? এক্সেপশনের পেছনেও লজিক থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যদি স্যারকে প্রত্যেকটা জিনিসে আমরা এক্সপ্লেনেশন চাই, সিলেবাসটা প্রপারলি কমপ্লিট হয় না। এই জন্য টিচাররা সব কিছুর এক্সপ্লেনেশন হয়তো দিতে চায় না, কিন্তু এভরিথিং হ্যাজ এক্সপ্লেনেশন। আই গেস এটা একটা এগ চিকেন প্রবলেমের মতো, যে যদি আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি লাগে সিলেবাস শেষ হয় না, আর যদি সিলেবাস শেষ করতে চায় তাহলে কনসেপচুয়াল ক্ল্যারিটি হয় না। ওইটার মাঝখানে ব্যালেন্স কীভাবে স্ট্রাইক করা উচিত অ্যাকর্ডিং টু ইউ? তোমার জন্য এটা অনেক টাফ কোয়েশ্চেন, বাট স্টিল কীভাবে এটা ট্যাকেল করা উচিত? আই প্রেফার বুকস। মানে বুকসের ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ টিচাররা যখন বলে তখন তো মনে হয় যে আমি বুঝে গেছি, হয়ে গেছে, বা মুখস্থ করে নিতে পারবো। বুকসের সাথে কন্ট্যাক্টে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ইনঅর্গানিকে জেডিলি পড়েছিলাম, মানে টিচার তো ক্লাসে পড়াবে ঠিক আছে, কিন্তু ওইখানে কিছু ব্যাকআপ দেওয়ার জন্য নিজেরও কিছু এফোর্টস দেওয়া দরকার। যে আমি জেডিলির জন্য বলবো এখানে অনেক কিছুর কনসেপচুয়াল অ্যানালাইসিস থাকে, যেটা হয়তো সবসময় একজন টিচার ক্লাসে এতজন স্টুডেন্টদেরকে হয়তো প্রপারলি বলতেও পারবে না। তো ওই জায়গাটা যার যার মতো করে একটু ম্যানেজ করা দরকার। যেহেতু তুই বললি যে বুকসের কথা, রিসেন্ট জেনারেশন মোস্টলি ভিডিওর উপরে বেশি রিলাই করে। তোর কি মনে হয় কোনটা বেটার, মানে বা বুকসের কি ইম্পর্টেন্স ওভার ভিডিওস, বা ভিডিওসের কি ইম্পর্টেন্স ওভার বুকস? ক্লাস অ্যাটেন্ড করা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ না হলে কনসেপচুয়াল ক্ল্যারিফিকেশন আসে না। কিন্তু বুকসের ইম্পর্টেন্স ওইখানে আসে যেখানে আমরা তো কোয়েশ্চেন যখন আমরা
স্ক্রিনে ফেস করি ওইগুলো ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। টিচার বুঝিয়ে দিলে কোয়েশ্চেন মনে হয় তো আমিও পারি সলভ করতে, সব কনসেপ্ট তো আমার জানাই আছে। ওইখানে বুক আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে অনেক বেশি হেল্প করে। আমার একটা কোশ্চেন আছে, সে আমি একটা ফিজিক্স টিচার, আমি এমন চাচ্ছি সামওয়্যার যে ফিজিক্স তুমি আমার কাছে অফলাইনে পড়ো, আর তুমি তোমার কিছু কেমিস্ট্রি আর ম্যাথসের প্রবলেম আমাকে বললে যে তোমার কেমিস্ট্রি আর ম্যাথসের মধ্যে এই প্রবলেম হচ্ছে। এবার ফিজিক্স আমি তোমাকে অফলাইন পড়াচ্ছি আর আমি তোমাকে বলছি যে কেমিস্ট্রি আর ম্যাথস তুমি অনলাইনে করে নাও। এটা কি অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ কোনো একটা সাবজেক্টকে কমপ্লিটলি সাইড কিক করে অনলাইনে ফেলে দেওয়া? স্পেশালি ফর অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্সে তো নিড ফর আমি নিজে যেটা ফিল করেছি, আমি আমার পরে মানে অনেক দেরিতে এটা রিয়েলাইজ হয়েছে আমার 3টা সাবজেক্টকে আরও ভালোভাবে ব্যালেন্স করার দরকার ছিল। আমি 12-এর মিডে এসে এরকম করেছিলাম, আমি ফিজিক্স আর ম্যাথস কেমিস্ট্রিতে অনেক বেশি এমফাসাইজ করছিলাম, যেখানে আমি তখন মনে হয়েছিল স্যার যখন ক্যালকুলাস করেছিল আমার ক্যালকুলাসটা একটু পেছনে পড়ে গেছে। পরে যদিও আমি এটাকে নিজের থেকে আবার করেছি, কিন্তু তখন পরে একটা জিনিসকে নিজের থেকে করা আর টিচারের সাথে সাথে চলাটা অনেক বেশি ডিফারেন্ট রোল রাখে। তো সেই জায়গাতে আমি মানে এরকমভাবে একটা সাবজেক্টকে সাইড কিক করে দেওয়াটা আমি বলবো না ঠিক, কারণ টিচারদের সাথে যত বেশি কন্ট্যাক্টে থাকা যায়, ডাউট ক্লিয়ারিং হোক বা যে কোনো কিছুতে, ওইটা অনেক বেশি হেল্পফুল হয়। অ্যাকচুয়ালি কী হয়, অনলাইনের যে ইনস্টিটিউটসগুলো হয়, যে কোনো অনলাইন ইনস্টিটিউট, এদের যে অ্যাডভার্টাইজমেন্টসগুলো হয় বা এদের যে অ্যাডসগুলো রান হয় ইউটিউবের মধ্যে, গুগলের মধ্যে, এগুলো আমাদের খুব অ্যাট্রাক্ট করে। আমি যদি নিজেকে একটা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউতে দেখি, এগুলো আমাদের খুব অ্যাট্রাক্ট করে যে এটা দেখলেই যেই হয়ে যাবে, লাইক আমাদের মাথার মধ্যে ক্লিক এটাই করে। বাট ইফ ইউ আর এ নিট অ্যাসপিরেন্ট অর এ মেইনস অ্যাসপিরেন্ট অর ইভেন এ যেই অ্যাসপিরেন্ট, মানে অ্যাডভান্স অ্যাসপিরেন্ট, কারোর ক্ষেত্রেই অনলাইন আই এম কমপ্লিটলি অ্যাগেনস্ট ইট। নট বিকজ যে আমি অফলাইন ইনস্টিটিউট রান করি, রিজন ইজ আজকে আমি একটা এক্সাম নিলাম এরকম একটা টপিকের উপরে, যেটা মনে করো আমি পড়িয়েছি 6 মান্থস আগে, আর আমি এমন একটা টিচার যার ক্লাসের মধ্যে কোনো ক্যামেরা নেই, কোনো রেকর্ডিং নেই, জাস্ট আমি একটা হোয়াইট বোর্ডের মধ্যে পড়িয়ে যাচ্ছি, কোনো রেকর্ডেড বা কিছু থাকে না। ওই কেসে কোনো একটা ভাইটাল টপিক তুমি ভুলে গেছো, ওইটা তুমি ইউটিউব থেকে ফ্রম এনি টিচার একটা রেফারেন্স নিতে পারো জাস্ট বোঝার জন্য। বাট যদি এটা একটা অফলাইন ইনস্টিটিউট হয়, যেখানে তোমার প্রত্যেকটা ক্লাস রেকর্ডেডও হয়, নোটসগুলো দেওয়া থাকে, ডিপিপি আপলোড করা থাকে, কোশ্চেন পেপার রেজাল্ট সব কিছু আলাদা করে অ্যাপের মধ্যে আপলোডেড, ওই কেসে দেয়ার ইজ নো নেসেসিটি ফর গোয়িং ফর এনি অনলাইন। তুমি যে টিচার থেকে বুঝছিলে অফলাইনে, সে তোমাকে যেই প্যাটার্নে পড়িয়ে যাবে, সে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারকে যেইভাবে রিলেট করে পড়াবে, এ ডিফারেন্ট টিচার, ওর অ্যাপ্রোচ ডিফারেন্ট হবে। এটা খারাপ না, বাট এটা ডিফারেন্ট। ওই দুইটা আলাদা অ্যাপ্রোচের মাঝখানে ইয়োর কনসেপ্ট উইল নট বি কনক্রিট। তো ফার্স্ট অফ অল ডোন্ট গেট ডিপেন্ডেন্ট অর ডোন্ট রিলাই আপন অনলাইন থিংস। আমি বলছি না যে অনলাইন থেকে কিছু হয় না, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা হয় না। আর আমি যখন এটা ম্যাক্সিমাম বলি, সবাই ভাবে যে আমরা ওই মিনিমামের মধ্যে আছি যারা আমরা পারবো। অ্যাকচুয়ালি দিস ইজ নট এ ভেরি সাইন্টিফিক ওয়ে অফ প্রিপেয়ারিং, যে আমি ফিজিক্স ম্যাথস অফলাইনে করে নিলাম, কেমিস্ট্রি অনলাইনে করে নিলাম, বা ফিজিক্স কেমিস্ট্রি অফলাইনে করলাম, ম্যাথস অনলাইনে করে নিলাম। এমনভাবে কোনো সাবজেক্টের প্রিপারেশন হয় না। মনে হতে পারে আই এম নট দ্য টেকনিক্যাল গাই, কারণ আমি বায়োলজি ফিল্ডের, বাট একটা টাইম আমিও স্টুডেন্ট ছিলাম, পিসিএমবি 4টা আমিও পড়েছি। তো আরও যদি ইলাবোরেটলি কেউ জানতে হয়, সো দেয়ার ইজ সামওয়ান হু ইজ টেকনিক্যালি মোর সাউন্ড ইন দ্য ফিল্ড অফ অ্যাডভান্স দেন মি। সৌম্যদীপ স্যারের সাথে থেকে জেনে নিই যে হাউ অ্যাডভান্স মানে অনলাইন প্রিপারেশন অ্যাকচুয়ালি হ্যাম্পার্স দ্য স্টুডেন্ট। আচ্ছা, আয়ুষকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে তোর কেমিস্ট্রি স্কোরটা কত ছিল বলো একবার। 63। আচ্ছা, জাস্ট আউট অফ অ্যাডভান্সড আমি বলছি, অ্যাডভান্সড বাদেও আয়ুষী এনএসিসিও ক্লিয়ার করেছিল। তো অনেক স্টুডেন্ট যারা প্রিপেয়ার করে অ্যাডভান্সডের জন্য, ওদের একটা টার্গেট থাকে যে অলিম্পিয়াডও ক্র্যাক করতে হবে। সো তোর প্রিপারেশন কী ছিল রিগার্ডিং অলিম্পিয়াডস? আমি অলিম্পিয়াড লিটারেলি কোনো প্রিপারেশন না নিয়ে দিতে গেছিলাম, যে দিতে হবে, ফর্ম ফিল আপ করেছি, দিতে হবে, যাচ্ছি, মানে কোনো রকমের প্রিপারেশনই ছিল না। আমি শুরু থেকে একটাই ফোকাস ছিল, আমি যে অ্যাডভান্স ক্র্যাক করতে হবে এটাই ছিল। তাও আমার এনএসসিসিতে 103 এসে গেছিলো। পরে আমি আইএনসিএসও দিতে গেছি, কিন্তু এগুলো আমার জন্য জাস্ট অ্যাক্সেসরি ছিল, যে ঠিক আছে হয়ে গেছে, দেখে ফেলেছি। মানে আমিও জানতাম না যে আমি এনএসসিসি ক্র্যাক করতে পারবো। আমি মাঝখানে একটা জিনিস ক্ল্যারিফাই করে দিই, যারা আমার মতো একটু কম জানে এসবের ব্যাপারে, যেটা লেভেল 1 আইএপিটি বলে একটা অর্গানাইজেশন হয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফিজিক্স টিচার্স, তারা কিছু অলিম্পিয়াড এক্সামস কন্ডাক্ট করে, যেটা লেভেল 1-এর নাম কেমিস্ট্রিতে নাম হচ্ছে এনএসিসি,
ন্যাশনাল সায়েন্স এক্সামিনেশন অফ কেমিস্ট্রি, এটাকে বলে লেভেল 1। এটার কাট অফ ক্লিয়ার করার পরে টপ একটা সেকশন, আই থিঙ্ক কতজন, 350 আই গেস, অর 50,000 থেকে 5,000 স্টুডেন্টকে নিয়ে যাওয়া হয়। তাদের নিয়ে যাওয়া হয় ফর সেকেন্ড লেভেল, লেভেল 2-র নাম আইএনসিএইচও। আইএনসিএইচও মিনস ইন্ডিয়ান ন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড। তো আয়ুষী অলরেডি এনএসিসিএস ক্লিয়ার করার পরে আইএনসিএইচও অ্যাপিয়ার করেছিল, বাট শি ডিড নট টেক এনি সেপারেট প্রিপারেশন ফর অলিম্পিয়াড। অ্যাডভান্সের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে ওর এনএসিসিতে স্কোর 103 এসে পড়েছিল। নেক্সট সৌম্যদীপ, তার কোশ্চেন। যেটা সবসময় বলি আমি, যে যদি এনএসইপি অথবা এনএসইসির জন্য প্রিপারেশন লাগে, আরএমও ইজ ডিফারেন্ট থিং বা আইএনএমও ইজ ডিফারেন্ট থিং, বাট যদি এনএসইসি অথবা এনএসইপির জন্য প্রিপারেশন লাগে, মোস্টলি ফর অ্যাডভান্সের জন্য পড়লেই কভার আপ হয়ে যায় সব কিছু, মোরলেস সেম সিলেবাসে সব কিছু, এক্সট্রা বেশি কিছু আসে না। এছাড়াও জাস্ট একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করবো যে ওই লাস্ট কয়েকটা দিন পরীক্ষার আগে, অ্যাডভান্সের আগে, তোর প্রায় সময় স্কোর ড্রপ করেছিল, এমন দিন গেছে আয়ুষী পেপার 1 আর্ধেক দিয়ে উঠে কানতে কানতে বাড়ি চলে গেছে যে স্কোর আসছে না, পেপার 2 দেবোই না আমি। সো ওই যে ইমোশনাল টার্মোলটা, ওইটাই করে ব্যালেন্স করতে ওই টার্মটার মধ্যে যেটা খুব ক্রুশিয়াল, জাস্ট অ্যাডভান্সড এসে পড়েছে তখন। একটা জিনিসই ছিল, স্কোর খারাপ আসুক বেশি আসুক পড়তে তো হবে, মানে পড়বই, যাই হয়ে যাক। আজকে খারাপ হয়েছে মানে আমি 1 ঘন্টা কান্না করেছি, কিন্তু 1 ঘন্টা কান্না করার পর আবার উঠে বসে পড়তেই বসেছি। যেটা সামনে ছিল, যখন আমি এটা বলবো যে যখন খারাপ লাগছে একটা সাবজেক্ট পড়তে, না উঠে সাবজেক্ট সুইচ করো, এটা আমার কাছে মনে হয় অনেক বেশি বেটার, আমি যেটা করতাম। আয়ুষীর কেমিস্ট্রিতে ছিল 63, ফিজিক্স পরীক্ষা দিয়ে আয়ুষী কল করলো যে পরীক্ষা খুব ভালো গেছে। আমি এক্সামের আগে কিছু কোশ্চেন দিয়েছিলাম, অ্যারাউন্ড 400 কি 500 কোয়েশ্চেন্স। তো আয়ুষী বলে যে অলমোস্ট সিমিলার কাইন্ড অফ দেখতে কোশ্চেন লাগছিল, তো বা কনসেপ্ট। হ্যাঁ, ম্যাটেরিয়ালটা অনেক হেল্প করেছে, মানে আমার সেকেন্ড পেপার, মানে জানি না আমার ফিজিক্স কোডটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু আমার সেকেন্ড পেপারে কোয়েশ্চেনগুলো দেখে মনে হয়েছে যে আমি লাস্ট 10 দিন যেরকম প্র্যাকটিস করেছি, আমি দেখি স্ক্রিনের মধ্যে আমার সিমিলার কনসেপ্টের কোয়েশ্চেন আসছে, আমার বেশি কিছু ভাবতে হয়নি যে কোয়েশ্চেনগুলো দেখে যে আমি কি করব না করব, মানে আমার এরকম মনে হচ্ছে এগুলো তো আমার টাইপের কোয়েশ্চেনই আসছে। এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল লাস্টের ম্যাটেরিয়ালগুলো। এখানে আমি আরেকটা জিনিস আরেকবার হাইলাইট করতে চাই, আয়ুষীও সেম কথাটা বলেছে, সৌম্যদীপ স্যারও সেম কথাটা বলেছে। যেই লাস্ট 500 শিটের একটা বই দেওয়া হয়েছিল, মেইনসের পরে বোধহয় দেওয়া হয়েছিল এটা, অথবা ক্লাসের মধ্যে যে জিনিসগুলো তোমাদের পড়ানো হয়েছিল, এর থেকে সিমিলার কনসেপ্ট বেসড কোয়েশ্চেন আসবে। ইট ইজ নট পসিবল যে ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে। ডাইরেক্ট কোয়েশ্চেন কি এসেছিল কোনো? না, একটাও আসেনি। এটা পসিবল না। এটা পসিবল হতে পারে ইন কেস অফ নিট, এটা পসিবল হয়। ইন কেস অফ মেইনস সাম কোয়েশ্চেন্স মেবি এরকম থাকতে পারে যেগুলো ডাইরেক্ট খাতার থেকে এসে পড়ে। তো ইট ইজ নেভার পসিবল যে অ্যাডভান্সের মধ্যে একটা টিচার খাতার মধ্যে যা পড়িয়েছে বা সৌম্যদীপ স্যার খাতার মধ্যে যা পড়িয়েছে ডাইরেক্ট কোয়েশ্চেন এসে পড়বে, অর সৌম্যদীপ স্যার ওকে একটা বুকলেট দিলে এটার থেকে সব কোয়েশ্চেন এসে পড়বে, অর আমরা একটা টেস্ট নিলাম ওই টেস্ট সিরিজের থেকে সব কোয়েশ্চেন এসে পড়বে। ইট ইজ নট পসিবল। বাট কনসেপ্টগুলোকে যদি জানা থাকে এগুলোকে অ্যাপ্লাই করানো শিখিয়ে দেওয়া হয়, এটাই তো টিচারের রোল হয়। But I expected more marks in physics. Unfortunately, I didn't get. ওই আনফর্চুনেট রিজনটা আমি বলছি। আয়ুষী যখন এক্সাম দেওয়ার পরে কল করলো, আমি তখন বাইরে ছিলাম, কল করে জানালো যে অনেকগুলো কোশ্চেনই আয়ুষীর কমন লাগছিল দেখে, কমন মিনস কনসেপ্ট সিমিলার ছিল, তো দেখে মনে হচ্ছে হয়ে যাবে, তো বেশি একটা ভাবতে হয়নি। সো পেপারের পরেও এক্সপেক্টেড যে ফিজিক্সের মধ্যে স্কোর খুব ভালো আসবে। তো যখন আমি পেপার চেক করলাম, আয়ুষী যেমন নীলাদ্রি স্যার বললো, এক্সামের পর আয়ুষী ডেফিনেটলি ভয় হতে চেক করিনি, তো আমাকে আনসার শিট পাঠাতে আমি চেক করলাম। ফিজিক্সের মধ্যে মোস্টলি অনেকগুলো কোশ্চেন ব্ল্যাঙ্ক ছিল, মানে চুজেন অপশন কিছু ছিল না। সো মোস্টলি এমন হতে পারে রিজনটা যে আয়ুষী হয়তো সেভ এন্ড নেক্সট করতে ভুলে গেছিলো কিছু কোশ্চেন, অথবা হয়তো বা আর নো ডাবল ক্লিক হতে পারে। তো এমন প্রচুর কোশ্চেনে কিছু কোশ্চেন ছিল যে ছিলই না আনসার একদম। সো দেয়ার কামস দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার বেসড টেস্ট। তো তুই যখন আমাদের সেন্টারের মধ্যে সিবিটি দিতি, তোর কি মনে হয় যে ওই সিবিটির যে প্র্যাকটিসটা এটা কতটা ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম অফলাইন এক্সামস? আমি কিছু টেস্ট আমার ট্যাবে দিয়েছিলাম, আমার মনে হয় ওইটা আমাকে অনেক বেশি ইম্প্যাক্ট করেছে। মাউসে প্র্যাকটিসটা আর একটু বেশি হলে হয়তো ভালো ছিল, যে যেখানে আমার ফার্স্ট পেপারে এটা অনেক বেশি ফিল হয়েছে, হয়তো আমি ডাবল ক্লিক করে আসতে পারি, নয়তো এতগুলো কোয়েশ্চেন ব্ল্যাঙ্ক থাকার কথা তো মানে আমিও ভাবতে পারিনি যে ফিজিক্সের স্কোরটা এরকম হবে। সো রিগার্ডিং দ্যাট আমি একটা জিনিস অ্যানাউন্স করতে চাই, যাতে ফ্রম নেক্সট ইয়ার, মানে ফ্রম দিস কামিং ইয়ার, যাতে অন্য কোনো বাচ্চার সাথে এরকম ভুল না হয় যে সেভ অ্যান্ড নেক্সট করতে ভুল হয়ে যাওয়া বা ডাবল ক্লিক করা। তো
তো ওই জায়গাগুলোতে যদি ভুল না হয়, তোমরা তো টেবে এক্সাম দিতে রাইট, তো এখন আমরা রিসেন্টলি ফ্রম নেক্সট মান্থ আমরা আলাদা সেন্টার করে নিয়েছি ফর সিবিটি, নট ইনসাইড ফ্যাকশন, আউটসাইড সামওয়্যার ইউ উইল নো কোন জায়গাতে সেন্টার অ্যান্ড অল। উই হ্যাভ দ্য বেস্ট টিচার্স যারা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যাজ ওয়েল এস ম্যাথসের কোয়েশন করবে, দে আর এক্সপার্টস। তো অলরেডি একটা সিবিটির সেন্টার আমরা রেডি করে নিয়েছি, হুইচ উইল স্টার্ট ফ্রম নেক্সট মান্থ, যেখানে আমাদের যেই জেবিটিএস আর জেআরটিএস এক্সাম হয়, যারা জেবিটিএস জেআরটিএস জানো না, জেবিটিএস মিনস যারা 11-এর হয় অ্যান্ড জেআরটিএস মিনস যারা 12-এর হয়, এদের যে যেই টেস্টগুলো হবে বোথ মেইনস অ্যান্ড অ্যাডভান্স, সেগুলো আমরা কম্পিউটার বেসড নেব রাইট। ওইখানে ওই সব রকমের কোয়েশ্চেন পাবে, এমসিকিউ, মাল্টিপল চয়েস, ইন্টিজার টাইপ, এই সব রকমের কোয়েশ্চেন আমরা এবার একদম ওইখানের সফটওয়্যার যেরকম থাকে ওইটার রেপ্লিকা একটা সফটওয়্যার আমরা ডিজাইন করে নিয়েছি, যেটা সিবিটি সেন্টারের মধ্যে আলাদা করে দেওয়া হবে, যাতে ওই ট্যাবের মধ্যে এক্সাম দেওয়া আর কম্পিউটারের মধ্যে এক্সাম দেওয়ার ডিফারেন্সটা জন্য যে একজন সাফার করলো ফিজিক্সে, এরকম যাতে আর কারণ না হয়। মেবি আমাদের এখানে আমরা শুধু আয়ুষীকে দেখছি, মেবি অ্যাক্রস দ্য স্টেট এই ভুলটা আরও অনেকের হয়েছে, মেবি অ্যাক্রস দ্য কান্ট্রি এটা লার্জ স্কেলে হয়েছে। সো ফর দ্যাট আমরা একটা সিবিটি আলাদা সেন্টার করে নিয়েছি। দিস ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট হুইচ ইজ এ ভেরি গুড নিউজ ফর অল অফ ইউ। এনিওয়েজ থ্যাংক ইউ আয়ুষী ফর দিস গ্রেট সাকসেস। বা সৌম্যদীপ স্যারের একটা কথা কোশ্চেন বাকি আছে। সো যেমন আমরা জানলাম যে অনেক কেসে আয়ুষীর কিছু ইমোশন টার্মোল থাকতো, অনেক কেসে আমি যখন বলতামও এরপরেও আয়ুষী বলতো একবার নীলাদ্রি স্যারের সঙ্গে আমি কথা বলবো। তো ইভেন দো নীলাদ্রি স্যার অ্যাডভান্সের ফিল্ডের না, স্টিল আমি একবার স্যারের ইম্পর্টেন্স জানবো তোর প্রিপারেশনের মধ্যে। আমি যখন প্রিপারেশন স্টার্ট করেছিলাম তখন আমাকে দুইজন স্যারই বলেছিল, আমি প্রথম তো মানে এরকম ছিল যে আমি পড়াশোনা ছেড়েই দিই ক্লাস 11-এ এসে, কারণ আমি প্রিপারেশন পুরোপুরি 11 থেকে শুরু করেছি। মানে আমার ম্যাথস টিচার আমাকে বলতো যে আয়ুষী যাই হয়ে যাক, ছাড়তে হবে না, হয়ে যাবে, তুমি শুধু, সিদ্ধার্থ স্যার ছিল, স্যার আমাকে শুধু বলতো যে যাই হোক করতে থাকো, হয়ে যাবে। এরপরে আমি যখন নীলাদ্রি স্যারের কাছে জয়েন করলাম, এরপর থেকে মানে স্যার আমাকে শুধু এটাই বলতো, যাই হয়ে যাক কিছু না কিছু তো হবে, মানে আমি পারবো। ওই যে পেছন থেকে শক্তিটা এটা অনেক বেশি দিয়েছে। সাথে প্যারেন্টসরাও আমাকে, মানে আমার প্যারেন্টসরা আমাকে কোনো দিনও প্রেশারাইজ করেনি এটা লাগবে ওইটা লাগবে। উল্টো আমি যখন কান্না করতাম ওরা আমার টিচারদের কাছে কমপ্লেন করতো যে ও কান্না করছে, এরকম মানে এরকম এনভায়রনমেন্টে ছিলাম আমি। তারপরেও আমি অনেক বেশি নিজে প্রেশারাইজ করতাম, এটাই আমার সবথেকে বেশি নেগেটিভ পয়েন্ট ছিল। আমি মাল্টিপাল টাইমস এমন পেয়েছি যে আয়ুষীর মা হয় আমার সাথে দেখা করতে এসছে সেন্টারে, যে আয়ুষী বাড়িতে কান্নাকাটি করছে, নয় রাত্রেবেলা আমাকে ফোন করছে যে আয়ুষী বাড়িতে কান্নাকাটি করছে, ওর সাথে একটু কথা বলতে কালকে। তো এই ইমোশনাল টার্মোয়েলগুলো থাকে, যাদের এরকম হয় ইউ আর নট ডিফারেন্ট, এরকম হলেও আইআইটি হয়, ঠিক আছে? তো ইট ইজ নট ভেরি ডিফারেন্ট। এনিওয়েজ আমরা এই ফার্স্ট ফেজ অফ দিস সেশন এখানে কনক্লুড করছি। Thank you and congratulations to all the achievers. So phase 2 of this discussion is like যে যারা অ্যাচিভার্স এখন আমরা দেখলাম এদের গার্জিয়ানদের সাথে আমরা কথা বলতে চাই। ফার্স্ট স্বস্তির মার সাথে কথা বলতে চাই। স্বস্তির স্কোর 137। ওর ফার্স্ট তো প্রিপারেশন নিয়েছিল ফ্রম ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 2 বছর, যেখানে ওর এনআইটিতে হয়ে যাচ্ছিল, বাট হি হ্যাড দ্য কনফিডেন্স টু টেক এ ড্রপ। ওই সময় আপনার কী মনে হচ্ছিল, আর থ্রু আউট দিস ইয়ার আপনি ওকে কীভাবে সাপোর্ট করেছিলেন? প্রথমেই আমি এখানকার টিচারদের আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি। একটা স্টুডেন্টের মোটামুটি ভালো রেজাল্টই ছিল ওর 12-এর রেজাল্ট, তো সেখানে এসে নিজেকে আরেকটু বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য যে একটা স্টেপ নেওয়া, সেটা কিন্তু ভালো রেজাল্ট করার পরও এই মানে স্টেমিনাটা রাখার মানে অনেকটাই একটা ব্যাপার আছে। এটা আমি সারা বছর ফিল করেছি। আর ওর মধ্যে মধ্যে মেন্টাল আপস ডাউনস হয়েছে, সেটা মা হিসেবে বুঝেছি। প্রেশার তো দিইনি ঠিক আছে, কিন্তু ওর প্রেশারটা আমাদেরও গায়ে লাগতো। আর কিছু জিনিস আছে যে ওর বন্ধুরা তো বুঝতাম, আমিও ওকে বেশি ইন্টারাকশন করতাম না পড়াশোনা নিয়ে, বিশেষ করে জিজ্ঞেস করতাম না, ও নিজের মতো করেই পড়তো। তবে একটা জিনিস আমি বলতাম, আমিও একজন টিচার হিসেবে বলতাম যে 3টে সাবজেক্টেই
ইকুয়াল একটা ব্যালেন্স রাখার জন্য। কিন্তু জানি না, আমি অনেকবারই ওকে বলেছিলাম যে ম্যাথসের জন্য তুমি মানে গাইড নাও, তোমার তো আছেই স্যার পাশে। আর সবাই কিন্তু এক কথায় ওকে মানে হ্যাঁ আসুক, কোনো অসুবিধা নেই এরকম বলেছে। কিন্তু ম্যাথসের জন্য জানি না ওর মনে হয়তো কোনো কিছু একটা ভয় বা কিছু ছিল, যার জন্যে সে ম্যাথসটাকে একটু মনে হয়েছে যেন অ্যাভয়েডই ছিল আর কি। তো ওর কনসেপ্ট হচ্ছে আমি রেজাল্ট ভালো করব, কিন্তু আমি যে দুটোর মধ্যে আমার কিছু কনফিডেন্স আছে সেটাকেই আমি এগিয়ে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আজকে আমি এখানে পাশে নীলাদ্রি আছে, আমি নাম ধরেই বলছি, নীলাদ্রির সঙ্গে আজকে আমার প্রথম ডাইরেক্ট ইন্টারাকশন হয়েছে। আর সৌম্যদীপের সঙ্গে তো মানে অনেক আগে থেকেই। আর সৌম্যদীপ যা করেছে আমার ছেলের জন্য, ছোট ভাইয়ের মতো আর কি। তো আমার খুব ইয়ে ছিল যে, আর ও কথা শুনতো, সৌম্যদীপের যাই বলতো সেটা শুনতো। তার জন্য আমি সৌম্যদীপকে অনেক সময় বলতাম যে সৌম্যদীপ তুমি ওকে গাইড করবে, পুরোটাই তোমার উপরে। কারণ আমরা ডাইরেক্ট ওকে কোনো গাইডেন্স ওর লেভেলে দিতে পারছিলাম না, সত্যি কথা বলতে গিয়ে। যেমন যেহেতু জবে এঙ্গেজ ছিলাম, তো সেইভাবে মানে মেন্টালিও যে ঘরে থেকে ওকে সেটাও করতে পারিনি, বিভিন্ন আমার নিজস্ব ডিস্টারবেন্সও ছিল। তার জন্য আমি আমার ছেলেকে অনেক মানে জানাই যে ও আমাকেও সাপোর্ট করছে, সে তার জন্য যে ও ঘরে আমি ওকে হেল্প করতে পারছি না, ও তো আমাকে করেছে ঠিকই সেইভাবে, ও নিজেই একা থেকেই ঘরে পড়াশোনা করেছে। আর আমি সৌম্যদীপকে বিশেষ করে বলবো যে সাংঘাতিকভাবেই মানে ওকে সাপোর্ট করেছে, তার জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ও আমার মনে মনে ভেবেছি ও আমার বড় ছেলের মতোই। আই থিঙ্ক মানে আন্টির এই স্টেটমেন্টটার জন্য সৌম্যদীপ স্যার ডিজার্ভস এ ক্ল্যাপ। মানে আমি নিজের চোখেও দেখেছি, যে সময় আমি সেন্টারে আসতাম, আমি একটু আগেও বলছিলাম, সব সময় দেখতাম যে স্বস্তিকে নিয়ে সৌম্যদীপ বসে আছে। যে ও স্বস্তিও আমার সঙ্গে যখন কথা বলতো একই কথা বলতো যে দাদা তোমাকে তো ভয় লাগে, আমি সব কিছু সৌম্যদীপ স্যারকে খুলে বলতে পারি। ও সব সময় কথা বলতো যে তোমাকে দেখলে আমার ভয় লাগে, হয়তো সাবজেক্টে ডেফিনেটলি আমি তো কন্ট্রিবিউট করতে পারবো না যেহেতু আমি বায়োলজি ব্যাকগ্রাউন্ডের, বাট সৌম্যদীপ স্যারের সাথে ওর খুব সুন্দর একটা কানেকশন ছিল। আর সৌম্যদীপ অ্যাকচুয়ালি ওকে ছোটো ভাইয়ের মতো পড়িয়েছে, কারণ আই গেস ও ফার্স্ট ব্যাচেরই স্টুডেন্ট ছিল, ড্রপ একদম শুরুর থেকে ছিল। ড্রপ ইয়ারও ওর প্রতি যে সৌম্যদীপের একটা স্নেহ ছিল, ইট ওয়াজ কমেন্ডেবল। এনিওয়েজ, আর আমার কিছু বলার নেই সৌম্যদীপের ব্যাপারে। লাস্ট তোমরা নিটের সময়ও রেজাল্টের দিন দেখলে যে আমার থেকেও বেশি এখন বাচ্চারা সৌম্যদীপ স্যারকে পছন্দ করে। আর অ্যাকচুয়ালি ও কিছু না কিছু তো করেছে যার জন্য ওর প্রতি এত বেশি অ্যাফেকশন সবার। এনিওয়েজ, এখন আমরা আয়ুষীর মাঠ থেকে জেনে নিই যে আয়ুষীর লাইফে টিচারগুলোর কী কী রোল ছিল। প্রথমত আমি আয়ুষী বরাবর বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বিশালগড় থেকে এসেছি, বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন। তারপর এসে শিশুবিহার স্কুলে অ্যাডমিশন নিয়েছে। তারপর আমার তো টিচার চুজ করতে হবে, তখন আমি প্রথমেই সিদ্ধার্থ স্যারের কাছে গেলাম। তো স্যার, আমি তো কোনো মানে গার্জেনের সঙ্গে বেশি মানে মিলামেশা করিনি, তখন আমি ভেবেছি যে স্যারকে বলি। স্যার তো বলে না, দেখুন আপনি নিচে দেখুন অনেক গার্জিয়ান আছে। তো আমি বলছি স্যার আমি কিছুই জানি না এদিকে, আপনি আমাকে হেল্প করতেই হবে। হ্যাঁ, স্যার আমাকে বলল প্রথমত নীলাদ্রি স্যারের নাম। তো আমি নীলাদ্রি স্যারের কাছে আসলাম, তখন নীলাদ্রি স্যারের কাছে আসাতে অনেক মানে হেল্প হয়েছে। সবসময়ই মানে খুব ইয়ে করতো স্যার, যে সাপোর্ট করতো আয়ুষী সবসময় কি একটু হঠাৎ মানে বাংলা মিডিয়ামতে তো এসেছে হঠাৎ করে, তো আমি পারবো কি না, হচ্ছে কি না, কারণ সবাই না অনেক আগে থেকে প্রিপারেশান নিয়ে ফেলেছে, কিন্তু আমি তো অনেকটা মানে দেরি করে ফেলেছি। ক্লাস 11 শুরু হয়ে গেছে আর অনেক পরে ঢুকেছি, তো মানে কী করতে পারবো। আমরা কোনো সময় আয়ুষীকে প্রেশার দেইনি। তো টিচাররা মানে আগরতলায় এসে মানে ভাবলাম যে ঠিকঠাক মানে আয়ুষী ঠিকঠাক মানে পাবে কি না স্যারদের কাছ থেকে, কারণ আমরা তো কাউকে চিনি না। কিন্তু আগরতলায় এসে এরকম মনে হয়েছে যে ঘরের মানুষের মতো এত হেল্প করেছে, মানে বলে বোঝাতে পারবো না। সিদ্ধার্থ স্যার তো প্রথমত, তারপর ফ্যাকশনে এসে নীলাদ্রি স্যার তারপর বললো যে ফিজিক্সের ব্যাপারে আয়ুষীর অনেকটা ল্যাগ ছিল, কারণ এত অল্প সময়ের মধ্যে 3টা সাবজেক্ট একসাথে মানে
মানে কি ব্যালেন্স করাটা বিশাল একটু টাফ মনে হচ্ছিলো। আমি কিন্তু বেশি মানে এইসবের ব্যাপারে বেশি কিছু জানি না, মানে 3টা সাবজেক্টের ব্যাপারে যে কোনটাতে কতটুকু কিন্তু সমান ব্যালেন্স রাখতে হয়। তাই তখন সৌম্যদীপ স্যারের সঙ্গে আয়ুষীকে ইয়ে করে দিল যে নীলাদ্রি স্যার যে দেখ তুই হয়তো বা স্যারের সঙ্গে কথা বলে দেখ। কিন্তু সৌম্যদীপ স্যার এতভাবে ফিজিক্সের ব্যাপারে হেল্প করলো, মানে আজকে আয়ুষীর যেই মানে আইআইটিতে যে পাওয়াটা, সৌম্যদীপ স্যারেরও অবদান অনেক অনেক। কারণ আয়ুষী প্রায়ই কান্না করতো, তা আমরা কোনো সময় কিন্তু আয়ুষীকে বলতাম না যে পেতে হবে, তুমি করতে থাকো দেখো কি হয়। তো স্যার খুব হেল্প করেছে, মানে কি বলবো, সব সময় রাত্র 12টা রাত্র 2টা আমি ফোন করতাম এরকম আর কি। আর বিশেষ করে সব আয়ুষীর যারা যাদের কাছে পড়েছে সব টিচারই খুব খুব হেল্প করেছে। আমি আর কি বলবো, তাদের অবদান বিশাল। আমি যদি তাদেরকে মানে তাদের অবদান মানে কি বলবো, কোনোদিনও তো অস্বীকার তো করবোই না, মানে খুবই খুবই হেল্প হয়েছে আমাদের জন্য। মানে সেম আমি এখানে এখন দুইটা জিনিস দেখতে পাচ্ছি। মানে একটা তো মনে করো যে লর্ড লেভেল, যে ইন জেনারেল যেই কোনো যেই অ্যাসপিরেন্ট মানে সিদ্ধার্থ স্যার, আর বাকি হচ্ছে এখন যা রিসেন্ট ট্রেন্ড। সো সিদ্ধার্থ স্যার তো হি ইজ ইন এ ডিফারেন্ট জোন। বাকি যেই সুপ্রিমেসি এখন চলছে, এটা এখন চলছে সৌম্যদীপ স্যার সুপ্রিমেসি। গ্র্যাজুয়ালি আমরা আস্তে আস্তে শুধু এখন এটাই দেখছি যে সৌম্যদীপ স্যার, তোমরা ট্রেন্ডিং বলো, ভাইরাল বলো, সুপ্রিমেসি বলো, সব সৌম্যদীপ স্যারের দিকে চলছে। লাস্ট আয়ুষীর বাবার থেকে জেনে নেই, আপনার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল যেই মেন্স এক্সামের দিন, যখন এক্সাম শেষ হয়েছিল আমি আয়ুষীর সাথে দেখা করতে গেছিলাম তখন বিপণী বিতানের মধ্যে। ঠিক, এবার আপনি শেয়ার করুন আয়ুষীর ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স, আর আমার ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স। কেউ আমার কথা বলছেই না। কি বলবো, আমি তো অ্যাকচুয়ালি বায়োলজি স্টুডেন্ট, আমি বায়োলজি আমার ফেভারিট সাবজেক্ট। তাহলে বরাবরই আমি চেয়েছিলাম যে আয়ুষী আমি যে ডিপার্টমেন্টে আছি এই ডিপার্টমেন্টে এগুক, কিন্তু সেটা হয়নি। আমিও কোনোদিন প্রেশারাইজ করিনি ওকে যে তোমাকে মেডিকেলেই পড়তে হবে। কিন্তু যেটা সবচেয়ে বেশি আসছিল একটু ইমোশনাল ছোটো থেকেই, যে একটা কিছু প্রবলেম হলো এটা যতক্ষণ না সলভ হবে ও ঘুম নেই। রাত্র 12টা বাজুক 1টা বাজুক যে কোনো টিচারকে আরে মামা বলতাম যে মামুনি তুই এক্ষুনি ফোন করিস না, কালকে সকালে, না এক্ষুনি আমার লাগবে, এক্ষুনি আমার লাগবে। সে একটা ছিল যে আমার লাগবেই। বরাবরই সে ভালো, কিন্তু যখন আমরা মাধ্যমিকের রেজাল্টের পরে আমরা একটু কনফিউজড হয়ে গেলাম যে তাকে কোথায় ভর্তি করব, কোন মিডিয়ামে রাখবো। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, যে ও বাংলা মিডিয়ামে স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে পারবে কি পারবে না। যাক শেষ পর্যন্ত ডিসিশন হলো যে ইংলিশ মিডিয়ামে দিলাম। তো সে প্রথম কিছুদিন ক্লাস করার পর তো আমি আগরতলা আসলেই আমাকে জড়িয়ে ধরে, বাবা আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি একটা তখনই বলছিলাম যে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি মেন্টালি ফিজিক্যালি পরীক্ষা হলে যাবে, আর টিচারদের কথা তুমি শুনো, কি হবে না হবে সে পরে ভাববে। যে তুমি আগে স্টুডেন্ট, তারপরে তুমি ক্যান্ডিডেট হইও। এখন তুমি স্টুডেন্ট, তুমি শিখতে এসেছো, শিখো আগে। পরীক্ষার নাম্বার তোমার পরের ব্যাপার, নাম্বার নিয়ে তোমার ভাবতে হবে না। নাম্বার কী হবে সে দেখা যাবে পরে, একটা না একটা কিছু রেজাল্ট আসবে, তোমাকে ভাবতেই হবে না। যাক, প্রথম আমি কোনো টিচারের সঙ্গে কোনো দিন এই ব্যাপারে কোনো কথাই বলিনি, যা বলেছে আমার এর মাই বলেছে। কিন্তু দেখলাম যে এই যে ফ্রিকশান এবং সিদ্ধার্থ স্যার তারা হলো ফ্র্যাকশান, এই ফ্র্যাকশান আর এটা ভোকাল টনিকের কাজ করছে, যে মেন্টালি সাপোর্ট করার লাগে ভোকাল টনিক, যে টনিক হেরে আমি জানতাম হে পারবে, কিন্তু এই যে হেজিটেটে হে এত ফার্স্টেড হয়ে জায়গা যে একটা কিছুতে যে বলার মতো না। দেখ সেই জায়গাতে আপনাদের সকলের সাপোর্ট, বলবো যে এটা সাপোর্ট, অবশ্যই সাপোর্ট, আর বাকিটা উপরওয়ালার আশীর্বাদ। তাতে আমি গর্বিত যে আমি আজকে এখানে দাঁড়াতে পারছি, আপনাদের পাশে দাঁড়িয়ে সেটা কথা বলতে পারছি। সে আয়ুষীর জন্য আপনাদের আশীর্বাদ থাকবে আশা করি। দেখ সেই আমার আর বিশেষ কিছু বলার নেই। একটা যেটা আমি বলবো, আয়ুষী হোক বা আয়ুষ্কর হোক বা স্বস্তি হোক, একটা অ্যাসপিরেন্টের জার্নিতে এমন টাইম বারবার আসে যে করতে ইচ্ছে করে না, ফ্রাস্ট্রেটিং লাগে। বাট যেটা যে কোনো টপারকে সেপারেট করে ফ্রম দ্য ক্রাউড ইজ দ্য হ্যাবিট অফ নট গিভিং আপ। প্রত্যেক ইনস্ট্যান্টে মনে হবে যে ছেড়ে দিয়ে উঠে যায়, হচ্ছে না, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথস একসঙ্গে হচ্ছে না, প্লাস অ্যাডভান্সে তো অনেক হয়, কোয়েশ্চেন মিলছে না, পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা 50% স্কোর আসছে না। মানে এই যে গ্যাপটা, ক্লাস 10-এ যখন তুমি পড়ছো তখন 195, 96
ইজ এ গ্রেট স্কোর। 90 নিচে মানে তোমার মার্কস কম জেনারেলি ধরা হয়। আর যখন তুমি অ্যাডভান্স লেভেলে পরীক্ষা দাও যেখানে 50% স্কোরও অনেক বেশি স্কোর, এই গ্যাপটা অনেকে ডাইজেস্ট করতে পারে না। তো ওই জায়গাতে কম্পিটিশনকে বোঝা, কম্পিটিশনকে নিয়ে এগোনো, আর ওই জার্নিটার একটা টেস্ট যে আছে ওইটা ফিল করা ইজ এ ডিফারেন্ট থিং। তো অনেককে আমি এটাই বলবো যারা এখন প্রিপেয়ার করছো ফর অ্যাডভান্সড, দেয়ার উইল বি টাইমস যখন ইচ্ছে করবে ছেড়ে দিই, মেবি সাম ইজি ওয়ে চুজ করে নিই, মেবি মেন্সের জন্য টার্গেট করি আমি, অ্যাডভান্স আমার দ্বারা হবে না। এবার এটা আমি হই বা আয়ুষ করি হোক বা স্বস্তি হোক বা আয়ুষী হোক, দেয়ার ওয়ের পয়েন্টস যখন সবার এমন ফিল হচ্ছে যে অ্যাডভান্স আমার জন্য না, মেবি মেন্স দিয়ে আমি খুশি থাকবো, মেন্সের এনআইটি দিয়ে ভালো এনআইটি দিয়ে আমার জন্য সাফিসিয়েন্ট। বাট স্টিল বলবো অলওয়েজ টার্গেট ফর দ্য হায়ার ড্রিম, কারণ আইআইটির লাইফটা ইজ ডিফারেন্ট। কিছু তো একটা আছে আইআইটির মধ্যে না, অনেকেই বোঝাবে যে আইআইটির এখন আর ক্রেজ সেরকম না, মেবি দেয়ার আর ফার বেটার কলেজেস, বিটস, এনআইটি ত্রিচি, অনেকেই বলবে। আমি এতক্ষণ ওদেরও বলছিলাম যে আইআইটির মধ্যে দ্য মোমেন্ট ইউ স্টেপ ইন আফটার ক্লিয়ারিং জি অ্যাডভান্স, তখন গুজবাম্পস আসবে একটা, তখন ফিল হবে আই এম টাউডের থেকে অনেক আগে আমি বেরিয়ে এসে পড়েছি। ইট টেকস এ লট টু ডিফিট দ্য 99% পপুলেশন অফ ইন্ডিয়া, যেখানে তোমার সঙ্গে থাকবে সব বেস্ট ব্রেনস। আর ওইখানের জার্নিও ইজি না, অনেক টিচারই বলবে যে 12 অবধি জার্নি শেষ, 12-এর পরে সব ইজি, একদমই না। এখানে তুমি মাসের সঙ্গে কম্পিট করেছো, এখানে সবাই থাকবে আইআইটিয়ানস অলরেডি। সো পরিশ্রমের শেষ তো কোনো সময় না, স্ট্রাগল কন্টিনিউ করে যেতেই হবে। বাট ইয়েস, যারা ক্লিয়ার করতে পেরেছো ওদের জন্য মেবি লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। আগে কিছু কিছু পার্ট তোমাদের জন্য স্মুদেন হয়ে যাবে, বাট যারা করতে পারো নি, ডাজ নট মিন যে আইআইটি আমার লাস্ট টার্গেট ছিল, বা যাদের র্যাঙ্ক মেবি এত ভালো আসেনি, জাস্ট ফর দ্য সেক অফ বিং অ্যান আইআইটিয়ান তোমরা আইআইটি চুজ করো না, আমি না করবো। দেখবে যে এছাড়াও কী কী বেটার অপশনস আছে তোমার জন্য। আইআইটি আমার আলটিমেট গোল না, এটা জাস্ট একটা স্টেপ ছিল ফর ইউর সাকসেস। এটা ছাড়াও অনেক কিছু করেছে। তো জাস্ট সবার কথা শুনে আইআইটি গেলে আমার নাম হবে, আইআইটিয়ান হতে পারবো, এইসব কিছু শুনবে না। যেটা বেস্ট, কনসাল্ট ইউর সিনিয়র্স, কনসাল্ট যারা অলরেডি ওইসব কলেজ থেকে পাস আউট হয়ে গেছে, অথবা যারা অলরেডি আছে, দে আর দ্য বেস্ট ওয়ান্স টু গাইড ইউ। ওদের কথা শুনে একটা বেস্ট ডিসিশন নেবে ফর কাউন্সিলিং। আর যদি কোনো হেল্প লাগে তোমাদের কাছে, মোস্টলি সবার কাছে আমার নাম্বার আছে, তো ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। আমি পারফেক্ট ওয়েতে তোমাকে বলে দেবো যে কোন জায়গাতে গেলে বেটার হবে। ঠিক আছে, নীলাদ্রি স্যার কিছু বলার হলে বলতে পারো। তো না, এখানে উই ক্যান কনক্লুড দিস সেশন। আচ্ছা, আয়ুষের মা কিছু বলবো। আমি মানে স্যারদেরকে ফ্যাকশনের যে নীলাদ্রি স্যার এবং সৌম্যদীপ নন্দী স্যার, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আয়ুষীর এই জার্নিটাকে আরও মানে বিশেষ করে ইন্সপায়ার করার জন্য। অনেক ধন্যবাদ। জানালেন তো। তো আপাতত এই কনভারসেশনটা এখানে শেষ করি। থ্যাঙ্কস টু অল দ্য গার্জিয়ানস। যারা স্টুডেন্ট তোমরা জানো যে গার্জিয়ানসরা বকে, অনেক সময় আমাদের কী হয় যে গার্জিয়ানসরা বকলে স্টুডেন্টরা এসে আমাদের বলে যে গার্জিয়ানসরা বকছে, আরেকজনের সাথে কম্পেয়ার করছে আমাকে, আমার টেস্টে র্যাঙ্ক 5 আরেকজনের টেস্টে র্যাঙ্ক 1 সাথে আমাকে কম্পেয়ার করছে কেন, বকছে কেন। এটা বোঝায় যে তোমার গার্জিয়ান সিরিয়াস। যদি তোমার গার্জিয়ান তোমাকে না বকে না মারে, তোমার গার্জিয়ান সিরিয়াসই না। সো ডেভেলপ দ্যাট হ্যাবিট। এই বকাগুলোকে একটা মোটিভেশন হিসেবে নাও, গার্জিয়ানকে ভুল প্রুফ করো। ডেফিনেটলি তোমার ভালো চায়, সেই কারণেই বকে, না হলে তোমাকে বকতো না। আর এরাও যে জায়গাতে আছে মেবি ওই সব কিছুর জন্যই আছে। সাপোর্ট তো করে, কিন্তু সঙ্গে বকাও দরকার যদি তোমার মধ্যে কোনো ব্যাড হ্যাবিটস থাকে। এনিওয়েজ, থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিওয়ান ফর বিইং হিয়ার। এনিওয়েজ, আমি আরেকবার আয়ুষীকে কল করতে চাই স্টেজের মধ্যে। আমার একটা জিনিস বলার ছিল আয়ুষীকে। আই নো দিস ইজ নট গোয়িং অ্যাজ উই প্ল্যান্ড। অ্যাকচুয়ালি আমি প্ল্যান তো কিছু করিনি, হঠাৎ মাথার মধ্যে একটা জিনিস এসছে, তাই জিজ্ঞেস করছি। আয়ুষী যখন আমার কাছে এসেছিল তখন থেকে আয়ুষী আমাকে একটা জিনিস বলতো যে আমি অ্যারোস্পেস পড়তে চাই। আমি সৌম্যদীপকে ফার্স্ট জিজ্ঞেস করি, ওর যা র্যাঙ্ক আছে, ওর কি অ্যারোস্পেস থেকে আরও বেটার ব্রাঞ্চ আসবে? অনেক বেটার আসবে, অনেক, মানে বেটার এজ ইন জোসার কাউন্সিলিং র্যাঙ্ক অনুযায়ী বেটার ব্রাঞ্চ আসবে। মানে জোসার কাউন্সিলিং র্যাঙ্ক অনুযায়ী আরও অনেক বেটার ব্রাঞ্চ আসবে। একটা ট্রেন্ড আমাদের এমন হয়ে গেছে, আইদার বেস্ট কলেজ অর বেস্ট ব্রাঞ্চ, আমরা কলেজ আর ব্রাঞ্চের দিকে মুভ করি। অ্যাকচুয়ালি আমাদের ক্যারিয়ারে কি দরকার, আমরা কি চাই সেটা অ্যাকচুয়ালি দেখি না, হুইচ ইজ রং। আজকেও আমি যখন আয়ুষের সাথে কথা বলছিলাম, আয়ুষকে এক দুজন বলছিল যে ওর সিনিয়ররা, যে তুই এতে কেন যাচ্ছিস, অ্যারোস্পেসে কোনো ফিউচার নেই।
স্টিল ও ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে শি ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমার অ্যারোস্পেসের প্রতি ইন্টারেস্ট আছে, আর যদি ইন্টারেস্ট থাকে ইউ শুড পারসিউ ইট। আয়ুষী বলো যে ইন্টারেস্টটা কেন গ্যাদার করলো, আর তোমার অ্যাকচুয়াল প্ল্যান কি, অ্যারোস্পেসেই যাওয়ার নাকি অন্য কোনো দিকে মুভ করার? কারণ অ্যাজ ফার অ্যাজ আই নো আইআইটি বোম্বে, খড়গপুর, কানপুর আর মাদ্রাসে বোঝা আছে, এই চারটা দিয়ে তো বোধহয় আছে অ্যারোস্পেস। তো এগুলোর ব্যাপারে তোমার কীভাবে অ্যারোস্পেসের প্রতি একটা ফ্যাসিনেশন জেগেছে, আর হোয়াট ইজ ইউর ফাইনাল ডিসিশন নাও? আমি মানে একদম ছোট্ট থেকে আমার আকাশ দেখতে ভালো লাগতো, আমি ঘরে বসে থাকলেও বাইরের আকাশ দেখতাম। এরকমও হয়েছে আমি মার সাথে হাত ধরে হাঁটছি, মা আমাকে জিজ্ঞেস করেছে তো কোথায় তাকিয়ে আছিস, কারণ আমি হোঁচট খেয়ে গেছি, কিন্তু আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলাম। এরকম আমার কোনো দিনও আমার ড্রিমটা এরকম চেঞ্জ হয়নি যে ছোটোবেলায় ইচ্ছে ছিল আমি আকাশে যাব, পরে একটু বড় হয়ে একটু চেঞ্জ হয়ে গেছে, যখন আর একটু বুঝতে শিখেছি বা অন্যরকম হয়ে গেছে। আমার এটা কনস্ট্যান্ট ছিল, লাস্ট 15 বছর ধরে আমি একটাই ড্রিম দেখি যে আমাকে কোনো না কোনো সময় তো স্পেসে যেতে হবে। সেটার জন্যই আমার এরোস্পেসের এত ইন্টারেস্ট। আর আইআইটি ছিল আমার জন্য একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আমার ড্রিমটাকে একটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এর জন্যই আমার এরোস্পেস, মানে এটা আমার জন্য শুধু ড্রিম না, এটা আমার জন্য it's my love, it's my life in everything. তো এনিওয়েজ তুমি ফাইনালি তো ডিসাইড করেছো এটাই যে অ্যারোস্পেসের মধ্যেই তোমার যাবার প্ল্যান। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস যে ও যে স্টোরিটা বললো শুনে অনেকের মনে হতে পারে দিস ইজ এ সিলি স্টোরি, সিলি ড্রিম, যে আকাশ দেখতে ভালো লাগতো সেই কারণে ওর অ্যারোস্পেস নিয়ে পড়ার ইচ্ছা। বাট আমি একটা জিনিস বলতে চাই, দেয়ার ইজ এ বুক কল প্রিন্সিপাল, সেটার অথরের নাম হচ্ছে রে ডালিও। ওই রে ডালিওর ওই বুক আমি খুব রিসেন্টলি পড়ছি বইটাকে, ওটার মধ্যে একটা স্টেটমেন্ট ছিল, ইফ ইউ ক্যান সি মোর নাম্বার অফ সিলি ড্রিমস স্কাই ইজ ইয়োর লিমিট। আই থিঙ্ক ওর যেটা অ্যাসপিরেশন এখানে এই ডায়লগটা সবচেয়ে পারফেক্টলি ফিটেড। তুমি যত সিলি ড্রিমস দেখতে পারবে তোমার জন্য লিমিট তত বেশি হয়। এনিওয়েজ থ্যাংক ইউ আয়ুষী ফর বিং হিয়ার। বাট আরেকবার আমি বলতে চাই সৌম্যদীপ স্যারকে যে একটু মেনশন করা যে কী কী কলেজেস অ্যান্ড র্যাঙ্কস, মানে এই র্যাঙ্কে ওর কী কী কলেজেস অ্যান্ড ব্রাঞ্চেস আসতে পারে, মানে একটা জেনারেল স্টুডেন্ট হলে সে কোন কোন কলেজের কোন কোন ব্রাঞ্চে যেতে পারতো ইন দিস র্যাঙ্ক, আর ও কী কী ছেড়ে অ্যারোস্পেসে যাচ্ছে জাস্ট নিজের প্যাশন পারসিউ করার জন্য। মোস্টলি যা ড্রিম ব্রাঞ্চেস হয় ফর এনি যে অ্যাসপারেন্ট, মেবি খড়গপুর ইলেকট্রনিক্স অথবা বম্বের মেকানিক্যাল অর কেমিক্যাল, এইসব জেনারেলি এসে পড়ার কথা। তো ওইসব ছেড়ে অ্যারোস্পেস নেওয়া ইজ এ বিগ থিং। সবার যেটা গার্ডস হয় না নেওয়ার, ইটস এ গুড থিং যে প্যাশন ফলো করছে। আর সবসময় এমফাসিস করবো আমি যে ওই 4 ইয়ার্সের কোর্সটা ফলো করা। আমি সবসময় এটা বলেছি কাউন্সিলিং করবে, জাস্ট বিকজ জোসার মধ্যে র্যাঙ্ক এই অর্ডারে আছে এটা ফলো করে তুমি চুজ করে নিলে এরকম করো না। করার আগে একবার সিলেবাসটা দেখো যে ওই সিলেবাসের মধ্যে কী কী পার্ট আছে। যেমন একটা কমন মিসকনসেপশন, কেমিক্যালের মধ্যে কেমিস্ট্রি প্রচুর হয়, একদম না। কেমিক্যালে মোস্টলি থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার বা ফিজিক্সের যে সাবজেক্ট ফ্লুইড ডাইনামিক্স এইসব জেনারেল ইনভলভ থাকে। তো যে কোনো ব্রাঞ্চ চুজ করার আগে নিজে একবার প্রত্যেক কলেজের জাস্ট যে কোনো আইআইটির সাইটে গিয়ে সিলেবাসটা দেখবে যে কী কী সিলেবাস আছে আর ওয়েদার ইউ আর কমফোর্টেবল অর নট। সব কিছু তুমি বাড়িতে বসে বুঝতে পারবে না, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের টপিক একদম ডিফারেন্ট। বাট স্টিল তোমার সাবজেক্ট অফ ইন্টারেস্ট ওটা কিনা একবার দেখে নেবে। জাস্ট জোসার র্যাঙ্ক দেখে চুজ করবে এরকমটা করো না। ম্যাক্সিমাম এটাই করেছে, জোসার র্যাঙ্ক দেখে কলেজ অ্যান্ড ব্রাঞ্চ চুজ করে নেয়। ইট টেক্স গাটস যে নিজের প্যাশনকে পারসিউ করা, যেটা আয়ুষী করেছে। আই থিঙ্ক শি ডিজার্ভস এ ক্ল্যাপ ফর দিস। আমি খুব খুব কম বাচ্চাকে দেখেছি যে প্রথম থেকেই একটাই প্যাশন যে আমি এটাই পড়তে চাই, এবং স্কোর অ্যান্ড র্যাঙ্ক থাকা সত্ত্বেও আমি এটাতেই পড়বো। দিস ইজ এ হিউজ থিং হোয়াট শি হ্যাজ ডান। তোমরা মেবি অনেকে জানো না যে সৌম্যদীপ স্যার এর বিটেক from IIT Kharagpur, MTech is also from IIT Kharagpur, and he is the only BTech IITian teaching here. বাস আমি আর ইলাবোরেটলিটার ব্যাপারে কিছু বলতে চাই না। both BTech as well as MTech দুইটা from IIT Kharagpur, he is the only one here. বাট তোমরা অনেকে যে জিনিসগুলো জানো না, দ্যাট ইজ ওর অ্যাডিশনালস কী কী ছিল। ওর অ্যাডিশনাল সাবজেক্ট ছিল AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। তো where is chemical engineering, where is chemistry, where is heat transfer, and where is machine learning and AI? So being a student of class 11 or class 12 under some misguidance or some unknown resources or false resources, আমরা ওই কাউন্সিলিং ট্র্যাপের মধ্যে পড়ে যাই
যে এই আইআইটি লাগবে, এই ব্রাঞ্চ লাগবে, বাস। কারণ তোমাকে টিচারদের ম্যাক্সিমাম টিচাররা এটাই বোঝায় জোসার র্যাঙ্ক অনুযায়ী দেখো কোনটা বেস্ট কলেজ, কোনটা বেস্ট ব্রাঞ্চ, বাস, ইটস ডান। দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর ক্যারিয়ার অ্যাকচুয়ালি, যেহেতু দে আর ডাইরেক্টলি নট ফ্রম আইআইটিস, ওর তারা মনে করো যে থ্রু গেট আইআইটিতে গেলো বা এমটেক করলো ফ্রম আইআইটি, ওর কোনো একটা সে কেমিস্ট্রি বা ফিজিক্সের মধ্যে একটা কোর্স করে নিল ফ্রম আইআইটি, তো এরাও নামের পেছনে আইআইটি এন তো লেখে, বাট দ্য রিয়েল জার্নি অফ আইআইটি এটা যে বিটেক প্লাস এমটেক দুটোটা করেছে ফ্রম আইআইটি, এরাই বুঝতে পারে। সো ইফ এনিওয়ান হু ইজ নট এ পার্ট অফ ফ্যাকশন বাট তোমাদের অ্যাডভান্স ক্লিয়ার হয়ে গেছে, ইউ ক্যান কনসাল্ট হিম ফর ইয়ার কাউন্সিলিং। তুমি ইফ ইউ আর এ পার্ট অফ ফ্যাকশন অর নট, লাস্ট ইয়ারও সেম স্টোরি ছিল, যতগুলো বাচ্চা ছিল ম্যাক্সিমামগুলো ওর সাথে কনসাল্ট করেছিল কাউন্সিলিংয়ের রিগার্ডিংয়ে, কারণ হি উইল গিভ ইউ দ্য বেস্ট অ্যাডভাইস অন দ্য বেসিস অফ যে তোমার কি লাগে, তোমার জন্য অ্যাকচুয়ালি বেস্ট কোনটা, আর জোসা অনুযায়ী তোমার কোনটা আসছে। সো দিস ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। আর আয়ুষির স্টোরি ইজ ডিফারেন্ট বিকজ শি হ্যাড দ্য গাটস, যে ফ্রম ভেরি ফার্স্ট শি ওয়াজ ইন এ ভেরি স্ট্রং ডিটারমিনেশন যে আই উইল গো ফর দিস, অ্যান্ড দিস ইজ রিয়েলি মানে দিস ইজ এ গ্রেট জব, যে এত কিছু স্যাক্রিফাইস করা, মানে এতগুলো কলেজ, এতগুলো ব্রাঞ্চেস স্যাক্রিফাইস করার পরও শি ইজ গোয়িং ফর অ্যারোস্পেস, যেটা অ্যাকর্ডিং টু জোসা অনেক নিচে আসে, বাট অ্যাকর্ডিং টু হার it is the best thing she could do. So anyways, thank you Ayushi for being here. So the second phase of this session has ended. Thank you everyone for being here. So in the first and second phase we have seen the coverages of jara student jara just recently advanced crack korlo, and in the second phase amra guardians der sathe kotha bollam. Now in the third phase it is very interesting, amra three generations of IITians er sathe kotha bolbo. First jara ekhon just recently advanced crack korlo era, second already jara IIT te study korche era, আর থার্ড এমন একজন যে অলরেডি আইআইটি থেকে গ্র্যাজুয়েট। ফার্স্ট ইজ দ্য বাডিং ওয়ান্স। ফার্স্ট আয়ুষী, তোমার ওপিনিয়ন বা তোমার অ্যাডভাইস যারা এখন ক্লাস 11-এ আছে বা ক্লাস 12-এ আছে কিন্তু অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করছে, মানে নিজের জিনিসগুলোকে নিজে নিজে ডিসাইড করার থেকে টিচারদের অ্যাডভাইসগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া, ওদের কথা বেশি শোনা, বিকজ ওরা, আমি জাস্ট ফার্স্ট টাইম পড়তে এসেছি, ওরা অনেকবার দেখে রেখেছে, তো ওদের কথাগুলো আমার মনে হয় শোনাটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে সব কিছু বেটার ম্যানেজ হয়ে যায়। সেকেন্ড স্বস্তি, তোমার কি ওপিনিয়ন? লাইক আমি যে বলছিলাম যে প্রথমত তিনোটা সাবজেক্টকে ইকুয়াল প্রায়োরিটি দেওয়া, যে আমি যদি তিনোটা সাবজেক্টে 40-40-40 আনতে পারি আউট অফ 120, দেন অলরেডি আমার 120 এসে যাবে ওভারঅল। বাট আমি যদি দুইটা সাবজেক্টকে প্রেফার করি দেন আমার 60-60 আনতে লাগবে, যেটা পেপার টাফ হলে হার্ড হয়ে যাবে আনা। তো তিনটা সাবজেক্ট স্ট্রং থাকলে কি পরীক্ষায় বসে তোমার হাত থামবে না, লাইক তোমার যদি একটা সাবজেক্ট হার্ড করে দেয় তুমি বাকি দুইটা সাবজেক্টকে ম্যানেজ করে তুলে ফেলতে পারো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মানে বিলিভ রাখা যে আমার হবে, মানে এটা এত ডিফিকাল্ট না করা। সো মানে যখনই তোমার আসবে, যেমন আমার আসতো যে আমার হবে নাকি, দেন আমি নেক্সট মোমেন্টেই জিজ্ঞেস করতাম আমার না হওয়ার একটা রিজন কি, কোনো রিজনই নেই, সব আছে, হাত আছে, পা আছে, কলম আছে, মাথা আছে, তো হয়ে যাবে। আর থার্ড হলো টেস্ট দেওয়া আর প্র্যাকটিস করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল। নেক্সট আয়ুষ্কর, তোমার ফর ইয়োর ফিউচার, মানে যাদের ফিউচার জেনারেশনস আছে তোমাদের ঠিক ইমিডিয়েট জুনিয়র্স বা তাদের জুনিয়র্স যারা ক্লাস 11-12-এ পড়ে, এদের ওয়ান পিস অফ অ্যাডভাইস তুমি কি দিতে চাও? আর্লি স্টার্ট করা দরকার যদি করা সম্ভব হয়, আর টিচারদের উপরে বিশ্বাস রাখা দরকার যে ওরা যা বলছে তোমার ভালোর জন্যই বলছে, শুনবে যা বলছে। আর হয়তো শুরুর থেকে 3টা সাবজেক্ট ইকুয়াল ইম্পর্টেন্স নাও দিয়ে রাখতে পারো এখন যারা 12-এ আছো, কিন্তু যেই সাবজেক্টটা স্ট্রং আছে, এটা তোমার একটা সাবজেক্ট থেকে 2টা সাবজেক্ট হতে পারে, ওইগুলো যাতে স্ট্রং থাকে, ওইগুলো যাতে উইক না হয়, যাতে ওই সাবজেক্টে 78 তোমার টার্গেট থাকে অ্যাডভান্সে। একটা সাবজেক্ট ভালো হয়ে গেলে অবভিয়াসলি তোমার মার্কস বাকি দুটাতে কম আসলেও একটা ডিসেন্ট স্কোর এসে উঠবে। তো যেটা স্ট্রং ওটা স্ট্রং রাখো, বাকিগুলোকে ইমপ্রুভ করতে থাকো। সো দ্য নেক্সট ফেজ ইজ, এটা তখন আমরা যারা কথা বললাম এরা ছিল যারা জাস্ট রিসেন্টলি অ্যাডভান্স কোয়ালিফাই করলো আইআইটিতে যাবে। এখন আমরা কথা বলবো যারা এক্সিস্টিং আইআইটির মধ্যে আছে। ফার্স্ট আমাদের সাথে আছে অভিষেক,
অভিষেককে আমি জিজ্ঞেস করবো রিগার্ডিং ফার্স্ট অফ অল তোমার যদি মনে থাকে তোমার র্যাঙ্ক কত ছিল? আমার অ্যাডভান্সের র্যাঙ্ক ছিল 2680। 2680। তো তোমার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে এখন আইআইটিতে জাস্ট অ্যাডভান্স ওরা ক্লিয়ার করলো, কাউন্সিলিং করার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত? তো এখন তো মাত্র অ্যাডভান্সটা শেষ হলো, তাহলে এখন এই পয়েন্টে স্টুডেন্টসদের প্রাইম যেটা থাকে ওদের র্যাঙ্ক অনুযায়ী ওদের বেস্ট ওটা কোনটা আসে, ব্রাঞ্চ কোনটা আসে। স্টুডেন্টসরা বেশি সার্কিটাল প্রেফার করে বিকজ অফ ভেরিয়াস রিজনস। এখন ফার্স্ট পয়েন্ট মানুষের যেটা ফার্স্ট একটা থাকে পয়েন্ট অফ ভিউ, ওটা থাকে ওটাই যে বেস্ট কলেজ বেস্ট ব্রাঞ্চ, এটা একটা থাকে। এখন এটা হতে পারে যে তুমি একটা ওল্ডার আইআইটিতে একটা লোয়ার ব্রাঞ্চ পাচ্ছ আর একটা নিউ আইআইটিতে একটা হায়ার ব্রাঞ্চ পাচ্ছ, ওটা তোমার উপরে চয়েস যে তুমি কোনটাতে তুমি চুজ করবে, ওল্ডার আইআইটি নিউ হায়ার ব্রাঞ্চ না উল্টাটা। তাহলে তোমার এখন ওটা ডিসাইড করতে হবে কি ব্রাঞ্চ ওয়াইজ তোমার কোনটা প্রেফারেবল। এখন নিজের একটা পার্সোনাল প্রেফারেন্স থাকে, যেমন আমার আইআইটি মাদ্রাজে এরোস্পেসের টেস্ট ছিল, কিন্তু আমি চুজ করেছি মেকানিক্যালটা বিকজ aerospace is 70% of mechanical and mechanical has a broader scope than aerospace। এর জন্য তোমার ডিফারেন্ট প্রসপেক্ট দেখতে হবে কাউন্সিলিংয়ের সময়। একটা হতে পারে তোমার যদি কোনো একটা ব্রাঞ্চে ইনক্লিনেশন থাকে, ফার্স্ট কথা হলো আগরতলাতে কেউ আছেনি ওই ব্রাঞ্চের ওই কলেজে বা ডিফারেন্ট কলেজে, ওদের সঙ্গে কানেকশন করো, টিচার্সদের সঙ্গে কানেকশন করো, তারপর দেখো ওদের কথা অনুযায়ী তোমার আইডিয়া বা তোমার পড়ার যে তুমি কীভাবে পড়ে আসছো ওটা মিলছে নাকি। আরেকটা থাকে যে তোমার সবচেয়ে বেস্ট তো তোমার ওই কলেজের কেউ পেলে যে ওরা তোমার পুরো সিনিয়র ওটা বলে দেবে। আর একটা থাকে যে ওই ভিডিওস থাকে ডিফারেন্ট ব্রাঞ্চ এক্সপ্লেনিং। ওই আইআইটি খড়গপুরের একটা প্রফেসর আছে ওই জেসি নামের, ও পুরো ডিফারেন্ট ব্রাঞ্চের প্রফেসর নিয়ে করছে সুন্দর, ওটা একটা ইউটিউব চ্যানেল দেখতে পারো। আরেকটা থাকে এটাও একটা করতে পারো যে ওই কলেজের ওয়েবসাইটে গিয়ে ব্রাঞ্চের কারিকুলামটা দেখলে যে তোমার ইন্টারেস্টের সঙ্গে অ্যালাইন করছে নাকি। এখন বাকি সব দেখতে হবে যে তোমার ইন্টারেস্ট বা বেস্ট কলেজ, ওটা আস্তে আস্তে তোমরা বুঝে কথা বলে। ফাইন। নেক্সট উই হ্যাভ উইথ আস ইস অনির্বাণ। অনির্বাণের কোয়েশ্চেন হচ্ছে যে জাস্ট তুমি তোমার কলেজ লাইফ বা ওইখানের যে এনভায়রনমেন্ট ওইটার মধ্যে কি কি জিনিসে ফোকাস করা উচিত ওইটার ব্যাপারে একটু ডিসকাস। যাদের একটু মানে র্যাঙ্ক একটু ডেভিড এসছে, মানে মন পছন্দ মতো আসেনি, ওদের জন্য বলবো মানে অ্যাডভান্স চলে গেছে, তো এখন কলেজে গিয়ে একদম আলাদা ফেজ, ওইখানে একটা নতুন ফেজ অফ কম্পিটিশান বা প্রগ্রেস। তো ওইটাতে রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট অ্যাডভান্স র্যাঙ্ক, ওইটাতে বেশি ফোকাস করলে ভালো। অনেকজন ডিপ্রেশনে চলে যায় নিজেদের মানে র্যাঙ্ক কম্পেয়ার করতে করতে পাশের বন্ধুদের সঙ্গে। মানে আমি বলবো যে এটা না করে এখন যে নতুন ফেজ অফ লাইফটা এসছে ওইটাতে কীভাবে মোর এক্সপ্লোর করা যায়, কারণ পিছনের জিনিস মানে চিন্তা করলে যেটা এক্সপেক্টেড হয়নি ওটা দিয়ে মানে পরের লাইফটা একটু ডিপ্রেশনে চলে যাবে। আর এখন যদি যেই নতুন লাইফটা এসছে এটা মানে যদি এক্সপ্লোর করা শুরু করে তাহলে নতুন নিউ থিংস আরও ইন্টারেস্টিং কিছু জানতে পারবে। আর মানে আই থিঙ্ক ইট উড বি ভেরি মাচ মোটিভেটিং ফর দোজ হু উইল গো ইনটু দ্য আইআইটিস। থ্যাংক ইউ অনির্বাণ। নেক্সট আই উইল কাম টু অর্কদীপ। যে কলেজের মধ্যে পড়াশোনার পাশাপাশি কালচারাল লাইফের কি ইম্পর্টেন্স? পড়াশোনার পাশাপাশি কালচারাল লাইফ যেটা আছে ওইটা আমার মতে বেস্ট পার্ট। পড়াশোনা মানে একটা আইআইটিতে সবাই জানে সবাই পড়াশোনা করেই যায়, তো এটা কোনো স্পেশাল ব্যাপার না যে কে কতটুকু পড়তে পারে কে কতটুকু করতে পারে। পড়াশোনা করাটা অ্যাকচুয়ালি একটা পার্ট আছে, মানে অনেক ইম্পর্টেন্ট, কারণ সিজিপি অ্যাকচুয়ালি ম্যাটার করে। আর কালচারাল পার্টটাতে লাইক তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারো, লাইক অনেক কানেকশন বিল্ড করতে পারো নিজের সিনিয়রদের সাথে, যেটা ইন ফিউচার অনেক ইম্পর্টেন্ট। আর কালচারাল অ্যাক্টিভিটিস দিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে অনেকটা পপুলারিটিও বাড়ে, যেটা কলেজ লাইফে সবাই চায়। তো অ্যাকচুয়ালি ডিফারেন্ট ইভেন্টসে তুমি পার্টিসিপেট করতে পারবে, লাইক অন্যদেরকে গাইড করতে পারবে, আমি এটা করেছি, আমি এটা বাজিয়েছি, আমি এইসব করেছি কলেজের মধ্যে, যেটা তোমার একটা স্কিল বলতে গেলে পড়াশোনার পাশে, যেটা অনেকের থাকে না। তো এটাই বেস্ট পার্ট বলতে গেলে আমার মতে। ওকে, থ্যাংক ইউ অর্কদীপ। নেক্সট লাস্ট উই হ্যাভ উদিতাংশু। উদিত বলো যে কলেজের মধ্যে সিনিয়রের রোল কি হয় এই বাচ্চাদেরগুলো বলো। তো কলেজে সিনিয়র রোল অনেকটা ইম্পর্টেন্ট, বিকজ আমরা যত কিছুই শিখবো নেক্সট আমাদের ক্যারিয়ার লাইফে, যেটা আমাদের ক্যারিয়ারটাকে শেপ করবে, মোস্টলি আমরা সেটা করি থ্রু স্কিলস, কমিউনিকেশন স্কিলস, টেকনিক্যাল স্কিলস, কোডিং স্কিলস, এই সব কিছু শিখতে গেলে আমাদের সিনিয়রদের হেল্প নিতেই লাগে। বিকজ উইদাউট এ গাইডেন্স একা করা জিনিসটা খুবই টাফ হয়ে যায়। আর সিনিয়র্সের গাইডেন্স থাকায় যারা অলরেডি এই পাথ নিয়ে চলে গেছে একবার, ওরা জানে যে এটা কীভাবে করতে পারে বা করতে লাগবে, সব কিছু মেটেরিয়াল যেই পাথওয়েটি থাকে ওরাই তোমাকে সেটা দিতে পারবে।
তো কলেজে গিয়ে থাকে কি তুমি নিজের অ্যাকাডেমিক্সে ফোকাস করো, দেখো যে কোন কোন সিনিয়র্স ভালো অ্যাকাডেমিক্সে অলরেডি করছে, অলরেডি ভালো ভালো ইন্টার্নশিপ করছে, ওদের সাথে কন্ট্যাক্টে যাও, লিঙ্কডইন ইউজ করো, ওদের সাথে কোনো কন্ট্যাক্ট করে অ্যাডভাইসেস নাও, ইন্টার্নশিপ অ্যাপ্রোচ করো, দেখো যে ওরা কী করে করছে, ওরা কীভাবে চলছে, যদি পসিবল হয় দেখো ওদের সাথে কথা বলো, ওদের সাথেই প্রজেক্টস করো, সেটা করে তুমি অনেক কিছু শিখতে পারবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ক্রুশাল ফর ইউর ক্যারিয়ার গ্রোয়িং আপ। আর সেটাই দেখতে লাগবে। ফার্স্ট ইয়ারে CGPA রাখাটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাটস অল। So thank you Udit, and thank you each and everyone like Abhishek, Orkodeep, Onirban as well as Abhishek for sharing your experiences and giving your advices to the budding IITians. Thank you. So now after hearing it from the budding IITians jara just recently advanced crack korlo, tarpore already jara ekhon existing IIT te pore, it is the time to talk with someone who has graduated from IIT, who has done his BTech as well as MTech from IIT. তোমরা জানো আমি কার কথা বলছি, I am talking about your Sommodip sir. তো let's talk with him. Sommodip, তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে যারা অলরেডি কলেজের মধ্যে আছে এদের এগেইনস্ট যে তোমার কি অ্যাডভাইস? সো ফার্স্ট অফ অল যারা কলেজে আছে এখন অলরেডি, মেবি উদিত, অর্কদীপ, অভিষেক অথবা নির্বাণ যারা আছে, সো এখন ওরা সেকেন্ড ইয়ারে, ফার্স্ট অফ অল আমি বলছি যে সেকেন্ড ইয়ারে আছে, তো সেকেন্ড ইয়ারের জন্য আই উড সে কি জাস্ট এক্সপ্লোর করো। এখন দের আর মাল্টিপল ফিল্ডস যেখানে তুমি দেখতে পারো, যদি কারো কোরে ইন্টারেস্ট থাকে, সে সামওয়ান মেকানিক্যালের থেকে, যদি মনে হয় যে মেকানিক্যালের কোরে বেশি ইন্টারেস্ট, প্রফেসরের পড়া খুব ভালো লাগছে, দেন এক্সপ্লোর ডিফারেন্ট বুকস বা কিছু কন্ট্যাক্ট বানাও ডিফারেন্ট আইটি প্রফেসরের সঙ্গে, অ্যাপ্রোচ দেম ভায়া মেইল, বা তুমি সিম্পল কোল্ড মেইল করতে পারো যে একটা প্রজেক্ট করবো আমি আপনার আন্ডারে, সো দ্যাটস ফাইন। এছাড়া যাদের ইন্টারেস্ট মেনলি ডিপার্টমেন্টে না, হয়তো বা যারা হয়তো বা কলেজ নিয়ে এসে জাস্ট বিকজ জোসা র্যাঙ্ক দেখে ডিপার্টমেন্টের মধ্যে ইন্টারেস্ট আসছে না, বাট মেনলি ইন্টারেস্ট আমার কোডিং অথবা ম্যাথসের মধ্যে, দেন ইউ ক্যান এক্সপ্লোর দ্য কম্পিউটিং ফিল্ড অথবা SD মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং অথবা মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মাল্টিপল অপরচুনিটিস আছে এর মধ্যে, ডিফারেন্ট কোম্পানিজকে তুমি কোল্ড মেল করতে পারো, যেমন ইউজিং এঞ্জেল লিস্ট অথবা লিঙ্কডইন, বা কন্ট্যাক্টস বানাও, যারা সিনিয়র আছে ওদের জিজ্ঞেস করো যে কারা কারা অলরেডি রিনাউন্ড কোম্পানিজের মধ্যে আছে, ওদের অ্যাপ্রোচ করো। অ্যান্ড আই উড সে জাস্ট কলেজ লাইফটাকে এনজয় করো, জাস্ট একাডেমিক্স করো এরকম না, যেমন অর্কদীপ বলো কালচারাল পার্টের মধ্যে ইনভলভ হো, সিনিয়রদের সঙ্গে বন্ডিং করো, কারণ এইসব মেমোরিজই আলটিমেটলি আমার থাকবে। জব তো সবার হয়ে যায়, অ্যান্ড যদি তুমি IIT থেকে হো ডেফিনেটলি জব তো গ্যারেন্টিড, ঠিক আছে। আর এছাড়া এবছর যারা যাচ্ছে ফার্স্ট ইয়ারে যারা এবছর অ্যাডভান্স দিল, মানে আয়ুষ্কর স্বস্তি অথবা ত্রিপুরা থেকে অন্য আরও যারা যাচ্ছে, সবার জন্য একটাই মেসেজ যে যাই র্যাঙ্ক এসেছে ওটা আলটিমেটলি কিছু টাইম পরে ম্যাটার করবে না। এখন জাস্ট এক সপ্তাহ মন খারাপ থাকতে পারে যে এই ব্রাঞ্চ পছন্দ হয়নি, অথবা এই র্যাঙ্কটা আমার এক্সপেক্টেড ছিল না, অথবা একটু বেটার করতে পারলাম বলে আমি আই উড সে যাই হচ্ছে এই টাইমটা এনজয় করো, কারণ এই টাইমটা ফিরে আসবে না। কাউন্সেলিং যখন একবার শুরু হয়ে যাবে তখন সেই আবার স্ট্রাগল শুরু, কলেজে গিয়ে সেই আবার এফোর্ট মারতে হবে। ফার্স্ট ইয়ারটা একটু এনজয় করবে, ডিফারেন্ট পার্ট এক্সপ্লোর করবে, বাট সেকেন্ড ইয়ার অনওয়ার্ড আবার সেই জার্নি শুরু হয়ে যাবে কম্পিটিশনের, যেখানে আবার তোমাকে ফাইট করতে হবে অ্যামং অল দ্য আইডিয়ান্স। সো এখন এত টেনশন না নিয়ে এই টাইমটা এনজয় করো, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করো, যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে দেখা করো। সো দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। আর লাস্ট থিং ইজ আই ওয়ান্ট টু আস্ক, যেহেতু তুমি টিচার, তো তোমাকে আমার লাস্ট কোয়েশ্চেন এটি যে যারা এখন কারেন্টলি ক্লাস 11-12-এ পড়ে, এদের প্রতি এদের অ্যাডভাইস তো তুমি ডেইলি দাও, বাট এদের আজকের ডেটে একটা লাস্ট পিস অফ অ্যাডভাইস। অলরেডি যারা কোয়ালিফাই করলো অ্যাডভান্সের জন্য অলরেডি অনেক কিছু বলে নিয়েছে। একটা জিনিসই বলবো যে আমি যখন কলেজে যাই, আমার সঙ্গে যখন আমরা গল্প করতাম, এমনি আড্ডা মারতাম কলেজের মধ্যে, হোস্টেলের মধ্যে, একটা কমন থিং যেটা সবার মধ্যে ছিল, সবাইকে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম কেউ না কেউ বলেছিল যে তোর দ্বারা IIT হবে না। আর এই জিতটা নিয়ে সবাই বলেছে না আমি ভুল প্রুফ করে দেখাবো, আই হ্যাভ টু প্রুভ ইট। সো এই জিতটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো যেটা বললাম, দ্য হ্যাবিট অফ নট গিভিং আপ, তো ফাইট করে যাও, আপস অ্যান্ড ডাউনস তো সব জায়গাতেই আসবে। যেমন গ্রাজুয়েশন বলে আমাদের প্রিপারেশনটা y=sin x এর মতো, তো এরকম হতেই থাকবে। তো এমন টাইমে কনসাল্ট করো টিচারদের সঙ্গে, কারণ প্রিপারেশনটা তোমার একার না, প্রিপারেশন তোমার টিচার অ্যাজ ওয়েল এস ফ্যামিলি সবাই ইনভলভ, অথবা যারা সিনিয়র আছে আমি ওদের সঙ্গে ইন্টারাকশন করে দেবো ক্লাসের মধ্যে একবার, ওদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওদেরকে অ্যাপ্রোচ করবে, অ্যান্ড এনিওয়ান উইল বি মোর দেন হ্যাপি টু গাইড ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সৌম্যদীপ স্যার ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস। এই বলে আমরা আমাদের ফেজ 3 শেষ করছি। হ্যালো, আমি দিজা, আমি এখন প্রেজেন্ট NIT ত্রিচি স্টুডেন্ট, আর আমি আমার 11 and 12-এ ফিজিক্স সৌম্যদীপ দাদার থেকে শিখেছিলাম।
ম্যাথস আমি সিদ্ধার্থ স্যার থেকে শিখেছি, অ্যান্ড কেভিপিওয়াই এর সেকেন্ড লেভেলের জন্য আমি বায়োলজি পড়েছিলাম নীলাদ্রি স্যারের থেকে। তো এখন ফেজ 4 চলবে আফটার দ্য JEE অ্যাডভান্স রেজাল্টস। সো আই উইল আস্ক দেম সাম ইমপ্রম্পটু কোয়েশ্চেন্স উইচ দে ডোন্ট নো ইয়েট। ফার্স্ট আই উইল গো টু সৌম্যদীপ দাদা। So being an IITian, you have been in a circle which consists of both non-IITians and IITians. But what is the edge you get when, like, where you are an IITian, like in every field, I will say? Okay, so first of all, just যারা নন আইটিয়ান্স, এরকম কিছু না যে বিং এ নন আইটিয়ান তোমরা কোনো অপরচুনিটি থেকে ডিপ্রাইভ থাকবে, এমন কিছু না। বাট ইয়েস, যদি তুমি আইটিয়ান হও দেন ইউ উইল পার্ট অফ দ্য বেস্ট মাইন্ডস অফ ইন্ডিয়া। সো তোমার যে পিয়ার গ্রুপটা থাকবে, আমি অলওয়েজ বলি যে তুমি লোয়ার কলেজ চুজ করার থেকে একটা ভালো কলেজ চুজ করো, ভালো আইআইটি চুজ করো, জাস্ট বিকজ তোমার পিয়ার গ্রুপটা যাতে খুব ভালো হয়। শেখার মতো অনেক কিছু আছে, কারণ আগরতলা বাইরে যখন যাবে দেখবে অনেক ট্যালেন্টেড স্টুডেন্টরা আছে যারা অনেক কিছু করে রেখেছে অলরেডি, যারা বাইরে পড়ে অলরেডি। ফার্স্ট অফ অল এটা, অ্যান্ড সেকেন্ড অফ অল বিকজ অফ দ্য ডিগ্রি তুমি হয়তো বা অনেক জায়গাতে একটু এজ পেতে পারো, কারণ একটা 16-17 বছরের ছেলে যখন অ্যাডভান্স দেয়, অনেকগুলো সিলেবাস কভার করার পরে নিজের ডেডিকেশন দেখিয়ে নিজের সেলফ মোটিভেশনে একটা বড় এক্সাম যখন ক্লিয়ার করে, ডেফিনেটলি পুরো দুনিয়ারে তোমার উপর ট্রাস্টটা অনেক বেশি বেড়ে যায়। সো আই থিঙ্ক কোম্পানিজরা ওটা দেখে, প্লাস যে কোনো জায়গায় যখন তুমি ফেস করবে কোনো ইন্টারভিউ বা যা ইচ্ছা অপরচুনিটির জন্য তুমি খুঁজবে, অলওয়েজ তুমি ওই জায়গাতে একটা এজ পাবে কম্পেয়ার টু আদার্স, দ্যাটস ইট। বাট আমি কোনোভাবেই বলবো না যে যারা আইটিতে পড়ো না তোমরা কোনো ডিপ্রাইভ থাকবে। হ্যাঁ, একটু হার্ডওয়ার্ক হয়তো বেশি লাগতে পারে তোমাদের, বাট ইভেনচুয়ালি হার্ডওয়ার্ক ইজ অল দ্যাট ম্যাটার্স। তো কোনো অসুবিধা নেই যে তুমি আইটিতে হও বা আইটিতে না হও, সেম লেভেলে আসতে কোনো চাপ নেই, দ্যাটস ইট। সো আমি এখন সেকেন্ড কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবো নীলাদ্রি স্যারকে। সো স্যার, you have been trained as a vet and in the field of surgery, but now you have transitioned to the fielding of coaching. So what has this transition given you, or what have you learned from this transition, and just your opinion on it? তো ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে যে মাই ইনিশিয়াল মানে আমার ইউজি লাইফ যেটা আমি কমপ্লিট করেছি, দ্যাট ওয়াজ ফ্রম কলেজ অফ ভেটেনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি, RK Nagar, where it was not just surgery, it was medicine, surgery, gynae, micro, patho, and everything, anatomy, physiology, biochemistry, all the subjects that are likely to be taught in the college. So otar pore at some point in my journey I found I had to teach some students due to some reason that I don't want to disclose. Due to some reason I had to teach few students. Some of them were my relatives, some of them were the friends of those relatives, and eventually I entered into this population. So initially যখন আমি এই ফিল্ডের মধ্যে আসি, I never thought it as a market, I never thought it as a competitive field, and honestly speaking I never thought to teach as a competitive teacher or for a competitive exam. I came here to teach biology with some entertainment and all. But in this 5 years of experience, what I have learned is with clarity of the subject, with proper knowledge of subject, we need to be concise. We need to have a competitive mindset being a teacher, because there are certain things that are elaborate but irrelevant to the topic. Because if it is an exam like advanced, sky is the syllabus, everything under the sky is syllabus. But if it is an exam like NEET, the syllabus is very concise, and if we see the pattern of last 4-5 years, the questions are mostly NCERT oriented. So the transition that I feel is I miss the life of doing surgery or writing prescriptions, but I also enjoy the life of meeting these young people every day, new minds that give me new ideas. They learn a lot from me, but I also in return learn a lot from them, because if in a class there are 80 students, 80 of them are different in their gestures, in their personality, in their approach of talking to me. Some are scared of me, some are very familiar with me, some are like friends to me. So every student teaches us something new. This is the beauty of this profession. Rather than it was much expected যে আমি কম্পিটিশনের ব্যাপারে বলতাম, but it is not just about the competition. শুরু থেকে we were talking about competition and all. This is something that I actually enjoy.
but this enjoyment also has some responsibilities. It needs some discipline, it needs some punctuality, and here we try to maintain at our best. Thank you for asking this question. All the best to you too for your upcoming career presently in Trichy, right? NIT Trichy. Okay, over to you now. Thank you, sir, for your response. Now I will ask the third and final question to Siddhartha, sir. Sir, you have been like teaching students math for at least 10 to 12 years. So you might have seen a lot of loopholes during the students' journey to college studies and all. So, and moreover, can you talk more about the loopholes at a student faces, and a bit elaborate like what can a student from Tripura do more to like reduce the difference in rank between the highest rank in Tripura and the AIR? Like what can they do a bit more? দেখো মানে আজকে রেজাল্ট দিল, তাই আমি এত সিরিয়াস ব্যাপারে কোনো কিছু ডিসকাস করছি না। তো আমি ফ্যাকশন আমার স্টুডেন্টদেরই বানানো, তো এত সুন্দর করে ওরা ইনস্টিটিউটটা রেডি করলো এবং এত প্রত্যেক বছর যেরকমভাবে রেজাল্ট ওরা ক্রিয়েট করছে, এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড। তাই আমি এসেছি ওদেরকে কনগ্রেচুলেশন জানানোর জন্য যে ওরা যাতে এটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যায়। আর যেখানে প্রশ্ন আরও কীভাবে বেটার করতে হবে সবাই তো অলরেডি বললোই। সো ম্যাথসকে আগে স্টুডেন্টরা অনেক ভয় পেত, আমার মতে এটাকেও ফ্যামিলিয়ার করা দরকার যে অ্যাডভান্স খুব বেশি টাফ না, একটু সিরিয়াসলি দেখলে বা আগের থেকে একটু প্রিপারেশন নিলে এটাকে আরও বেটার করা যায়। সো আজকে রেজাল্ট দিয়েছে, আজকে সবাই এনজয় করো, বাস এত সিরিয়াস কিছু বলছি না আজকে। তো অ্যাগেইন আমি কনগ্রেট জানাচ্ছি ফ্যাকশন টিমকে, ওরা অনেক বড় হোক, আর প্রত্যেক বছর ওরা গ্র্যাজুয়ালি খুব ইমপ্রুভ করছে। আর আমার কাছে দেখে ভালো লাগে যখন আমার স্টুডেন্টরাই এত ভালো করছে, মানে এটা দেখে আমি নিজেই খুব প্রাউড ফিল করি। সো বেস্ট অফ লাক ফ্যাকশন টিম, ঠিক আছে? আর হবে, ভালো হবে আগামীতে, ওরা অনেক বড় হবে আরও। থ্যাংক ইউ। Thank you, sir. And this was the final question. That's it. Thank you all. So this is the final phase or phase 5, যেখানে আমরা প্রত্যেকটা সেশনের মধ্যে be it any lecture, be it any promotional video, be it NEET result discussion or be it JEE result discussion, আমরা সব সময় দেখছি the teachers, the host and the students. But from my heart I want to congratulate the managemental team যারা behind faction আমাদের পুরোটা ম্যানেজমেন্ট দেখছে। তো আমাদের ম্যানেজমেন্টাল টিমের মধ্যে আছে জাকির দা, অমিত চৌধুরী, হেম কুমার সিনহা, শুভম দাস, আরও দুজন আজকে অ্যাবসেন্ট, তুলি ম্যাডাম অ্যাবসেন্ট, অভিষেক স্যার অ্যাবসেন্ট, ওরা দুজন আজকে অ্যাবসেন্ট। তো এই ম্যানেজমেন্টাল টিমও দে আর গিভিং দেয়ার বেস্ট এফার্টস। তো আমরা জাস্ট আমাদের ক্লাস করাই, বাট তাছাড়া রেজাল্টগুলোকে পাবলিশ করা র্যাঙ্ক ওয়াইজ, আর টাইমলি গ্রুপের মধ্যে ভিডিওগুলোকে আপলোড করা, অ্যাপের মধ্যে সব কিছু আপডেটেড দেওয়া, ডিপিপিসগুলো রেডি করা, টেস্ট কন্ডাক্ট করা, ওইটার তোমাদেরকে সলিউশন আনসারকে অ্যাভেলেবেল করানো, অ্যান্ড এভরিথিং যা যা ম্যানেজমেন্টাল কাজগুলো হয় এগুলো সব এরা হ্যান্ডেল করে। তো আমি জাস্ট এদের মধ্যে একজন জাস্ট হেম আঙ্কেল থেকে জিজ্ঞেস করে নিই যে ওনার এক্সপিরিয়েন্স, কারণ ওনার আমাদের সাথে ইট হ্যাজ বিন অলমোস্ট 3 ইয়ার্স ফ্যাকশনের সাথে। তো একবার হেম আঙ্কেল থেকে জিজ্ঞেস করে নিই এখানে হেম আঙ্কেলের কি এক্সপিরিয়েন্স ফ্যাকশনের সাথে। আসলে ফ্যাকশনের সাথে আমাদের পার্সোনালি আমি যেমন এজ এ ফ্যামিলি হিসাবে আমি নিজেকে অ্যাক্টিভ মনে করি, এবং ফ্যামিলি হিসাবে ফ্যামিলি মেম্বার হিসাবে আমি আছি এখানে। জেনারেলি প্রত্যেকটা স্টুডেন্টকে যে বিভিন্ন প্রবলেম এবং তাদের সাথে স্যারেদের একটা কমিউনিকেশন যেগুলা গ্যাপ থাকলে সেগুলো আমাদের কাছে গার্জিয়ানরা যখন বলে আমরা সেটাকে ম্যানেজ করার চেষ্টা করি। এবং নট অনলি ইভেন আমি
এবং আমার যত স্টাফ আছে আমরা যারা আছি ম্যানেজমেন্টে আমরা সবাই কোঅপারেশন করে স্যারের কাছে ওইগুলো দিয়ে দিই। আজকেও কালকেও এবং প্রতিদিনও কিছু কিছু নিডি ফ্যামিলি আছে আমরা স্যারের সাথে কনসাল্ট করে স্যারেরাও ওদেরকে আপনার সহযোগিতা করেন এবং স্পেশালি একটা সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা সেই জিনিসটা আমরা ম্যানেজ করি এবং আমরা উই আর ভেরি হ্যাপি কারণ এই কারণে যে এবছরকার যে আমাদের জেই এবং নিটের মধ্যে ভালো রেজাল্ট হয়েছে, কারণ আমরাও অ্যাক্টিভলি করেছি। আমরা যদি না ম্যানেজমেন্ট যেটা করি এবং স্টুডেন্টের সাথে আমাদেরও একটা গুড রিলেশন থাকে, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে কোনো কিছু প্রবলেম থাকলেও বা কোনো নোটস থাকলেও কোনো ব্যাপারে ইয়ে করলে স্যারেরা সবসময় অ্যাভেলেবল থাকেন না, আমরা তো কমিউনিকেশন করে ওটা করে দিই এবং সো আমরা খুব নিজেকে প্রাউড মনে করি যে ইনস্টিটিউট থেকে এই বছর ভালো রেজাল্ট করেছি। সো ইট ইজ নট জাস্ট দ্য টিচার্সরা জেনারেলি খুব হাইলাইট করা হয়, বাট ইফ ফ্রম অ্যান যেহেতু ফ্যাকশন একটা ইনস্টিটিউশন, ফ্রম অ্যান ইনস্টিটিউশন পয়েন্ট অফ ভিউ দে আর অলসো দি আনসাং হিরোজ, যাদের হয়তো বা খুব বেশি সেলিব্রেট করা হয় না। সো আই থট অ্যাট দি এন্ড অফ দিস সেশন তাদের সবার জন্য আমি চাই তোমরা সবাই একবার জোরে ক্ল্যাপ করো। With this, I congratulate all the achievers of JEE and thanks to everyone for being with us till the end. Thank you.